মগধের বুকে অনেক রাজারা তাদের শাসনকাল চালিয়েছে, তাদের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য অন্যতম। ইনি বেসিক্যালি মৌর্য বংশ এখানে স্থাপন করে। মগধের বুকে মৌর্য বংশের স্থাপনা কে করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দবংশের শেষ সম্রাট কে ছিল? নন্দবংশের শেষ সম্রাট ছিল ধননন্দ। ধননন্দর সাথে বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধ হয়। যুদ্ধের ফলস্বরূপ কী হয়? ধননন্দ পরাজিত হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য ওখানে বেসিক্যালি মৌর্য বংশ স্থাপন করে। আচ্ছা, বারবার পরীক্ষায় আসা কোশ্চেন, স্যান্ড্রোকোটাস কার নাম? স্যান্ড্রোকোটাস কার নাম? স্যান্ড্রোকোটাস চন্দ্রগুপ্ত মৌর্যেরই নাম। বেসিক্যালি স্যার উইলিয়াম জোন্স রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। রয়্যাল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। ইনি বেসিক্যালি সত্যতা গণনা করতেন। বেসিক্যালি সত্যতা গণনা করার জন্য এই এশিয়াটিক সোসাইটি স্থাপন করে। কত সালে করেন? 1784 সালে এটা বেসিক্যালি স্থাপন করেন। ইনি বেসিক্যালি সত্যতা গণনা করে দেখতে পেয়েছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম স্যান্ড্রোকোটাস পাওয়া গেছে। আর চন্দ্রগুপ্ত মৌর্যের টাইম পিরিয়ড ছিল 322 বিফোর ক্রাইস্ট থেকে 298 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এর টাইম পিরিয়ড ছিল। আর এই বংশ কত বছর রুল করেছিল? এই বংশ রুল করেছিল 322 থেকে 184 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এটা রুল করেছিল। আচ্ছা, যদি কোশ্চেন আসে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন? চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। ইনি ক্যাপিটাল রাখেন পাটলিপুত্রে, যার কারণে এনাকে পাটলিপুত্রকও বলা হয়। আচ্ছা, এই বংশের শেষ রাজা কে ছিল? মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ। এই বংশের রাজকীয় চিহ্ন কী ছিল? ময়ূর। মৌর্য বংশের রাজকীয় চিহ্ন ছিল ময়ূর। আচ্ছা, বারবার পরীক্ষায় আছে রয়্যাল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স, এটা মনে রাখবে। আচ্ছা, বিশাখ দত্তের একটা বই আছে, বারবার পরীক্ষায় আছে, মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। এই বই থেকে জানা যায় মৌর্য ডাইনাস্টি টাইম পিরিয়ডে বেসিক্যালি এটা কেন্দ্রীয় গণরাজ্য হয়েছিল। কেন্দ্রীয় গণরাজ্য মানে পুরোপুরি সেন্ট্রালাইজ সিস্টেম চালু করেছিল এই টাইম পিরিয়ডে। এটা ইন্ডিয়ার ফার্স্ট কেন্দ্রীয় গণরাজ্য হিসেবে তখনকার দিনে চলেছিল। আচ্ছা, যাই হোক, এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি বারবার, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিল কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য। তিনটে কিন্তু একটাই লোক, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য। খুব জ্ঞানী ব্যক্তি ছিল। বেসিক্যালি এটার ঘটনাটা বলছি শোনো। ব্যাপারটা হয়েছে কি, নন্দবংশের শেষ সম্রাট ছিল ধনানন্দ। ধনানন্দ দরবারে যখন এই কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য ইনি যখন গিয়েছিলেন, তখন কি করেছিল, ধনানন্দ তাকে অপমান করে তার সভা থেকে বার করে দেয়। সভা থেকে যখন বার করে দেয়, ইনি তখন সভা থেকে অপমানিত হয়ে বেসিক্যালি তার বাড়ি ফিরছিল, তক্ষশিলাতে ফিরছিল। ফেরার পথে বেসিক্যালি ইনি চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখতে পান। চন্দ্রগুপ্ত মৌর্য বেসিক্যালি একটা খেলা খেলছিল, রাজকিলমের খেলা খেলছিল। বারবার ওই খেলায় সে জিতে যাচ্ছিল, যার কারণে সেই চন্দ্রগুপ্ত মৌর্যর প্রতি সে বুঝতে পারে যে এই একমাত্র আমার শিষ্য হতে পারে। যার কারণে তার মার কাছ থেকে তাকে 1000 কর্ষাপণ দিয়ে কিনে নিয়েছিল। কর্ষাপণ এখনকার দিনে যেমন রুপিয়া চলে, এখনকার দিনে যেমন টাকা চলে, তখনকার দিনে কর্ষাপণ চলতো। 1000 কর্ষাপণ দিয়ে তার মার কাছ থেকে তাকে কিনে নেয় এবং তাকে শিষ্য করে বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যকে। আচ্ছা, যাই হোক, সেটার ব্যাপারে আরও ডিটেলসে দেখব। এই কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য এটা ছিল এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিল? কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য। ইনি বেসিক্যালি একটা বই লিখেছেন, অর্থশাস্ত্র। বারবার পরীক্ষায় আসা কোশ্চেন, অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র বেসিক্যালি কৌটিল্যর লেখা। আচ্ছা, এটা কী ধরনের বই? এটা বেসিক্যালি পলিটিক্যাল বুক। এখান থেকে ইতিহাস জানা যায়, মৌর্যকালীন ইতিহাস জানা যায়। আচ্ছা, এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুকে বেসিক্যালি কী বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। পরীক্ষায় বারবার আসা কোশ্চেন, ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা মেগাস্তিনিসের লেখা। ইনি বেসিক্যালি ইউনানের বা গ্রিসের দার্শনিক ছিল, বুঝতে পারছো? আচ্ছা, মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা, বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, কল্পসূত্র কার লেখা? ভদ্রবাহুর লেখা। এই সমস্ত কিন্তু বই থেকে জানা যায় মৌর্যকালীন ইতিহাস। এই সমস্ত বই থেকে, সমস্ত কিছু থেকে বেসিক্যালি জানা যায় মৌর্যকালীন ইতিহাস। আচ্ছা, বুদ্ধিস্ট লিটারেচার বেসিক্যালি কী আছে? দীপবংশ, মহাবংশ, এখান থেকেও মৌর্যকালীন ইতিহাস জানা যায়। আরও একটা বই আছে, মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য পতঞ্জলির লেখা মহাভাষ্য। আচ্ছা, যে অর্থশাস্ত্রের ব্যাপারে আমি বলছি, অর্থশাস্ত্রের ব্যাপারটা কি ভালো করে যদি দেখো, অর্থশাস্ত্রকে বেসিক্যালি কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, বইটার মধ্যে কীভাবে ভাগ করা আছে, এর মধ্যে টোটাল 15খানা পার্টে বিভক্ত করা হয়েছে। বইটাকে 15টা পার্টে বিভক্ত।
এবং এর মধ্যে 6000 শ্লোক আছে। এর মধ্যে সপ্তাঙ্গ সিদ্ধান্ত আছে, যার মধ্যে 7টা তত্ত্ব আছে। 7টা তত্ত্ব কি? রাজা হয়ে গেল মাথা বা দণ্ড, আমাত্য হয়ে গেল মন্ত্রী, আমাত্য হয়ে গেল মন্ত্রী বা চোখ, জনপদ হয়ে যাচ্ছে কি? জনপদ হয়ে যাচ্ছে এরিয়া বা উদর, কোষ হয়ে যাচ্ছে ফান্ড বা মুখ, সেনা হয়ে যাচ্ছে কিভাবে তুমি মাইন্ডকে ইউজ করবে, বন্ধু হয়ে যাচ্ছে তোমার কান, দুর্গ হয়ে যাচ্ছে কি? বাহু, বাহু তোমার হয়ে যাচ্ছে কি? দুর্গ। আচ্ছা, এই বইটা সর্বপ্রথম কে খুঁজে বার করেন? এই বইটা খুঁজে বার করেন ডক্টর শ্যাম শাস্ত্রী। ইনি বেসিক্যালি মানে মাইসুরের একটা পুস্তকালয় থেকে বই বইগুলো ঘাঁটছিল, বই ঘাঁটতে ঘাঁটতে ইনি বেসিক্যালি এটা ডিসকভার করেন। মাইসুরের একটা পুস্তকালয় থেকে ডক্টর শ্যাম শাস্ত্রী এটাকে খুঁজে বার করেন। কত সালে খুঁজে বার করেন? 1905 সালে এটাকে খুঁজে বার করেন। তার পরবর্তীকালে এটা বেসিক্যালি ইংলিশে ট্রান্সলেট হয়। ইংলিশে ট্রান্সলেট হওয়ার পরে বেসিক্যালি এই বইটার নাম কি দেওয়া হয়? ইন্ডিয়ান অ্যান্টিকোরি। ইন্ডিয়ান অ্যান্টিকোরি নামটা দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই অর্থশাস্ত্রের নাম কি দেওয়া হয়েছে ইংলিশে? ইন্ডিয়ান অ্যান্টিকোরি। ইন্ডিয়ান অ্যান্টিকোরি। আচ্ছা, এটা কত সালে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল? 1906 থেকে 1909 মাঝখানে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল। আচ্ছা, বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? বৃহৎ কথা মঞ্জুরি ক্ষেমেন্দ্র লেখা। ক্ষেমেন্দ্র। আচ্ছা, তারপরে যদি বলা হয় কথা শরীর সাগর কার লেখা? সোমদেবের লেখা। কথা শরীর সাগর। কথা শরীর সাগর কার লেখা? সোমদেবের লেখা। আচ্ছা, যাই হোক, চন্দ্রগুপ্ত মৌর্য বেসিক্যালি টাইম পিরিয়ড কত ছিল? 322 বিফোর ক্রাইস্ট থেকে 298 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এর টাইম পিরিয়ড ছিল। আচ্ছা, যেই গল্পটা আমি বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্যকে তার গুরু তাকে কিনে এনেছিল, যার কারণে এর বংশ নিয়ে অনেকে কনফিউশন আছে। এর বংশ জানা যায়নি পরিষ্কারভাবে, যার কারণে অনেকে বলেছে এনাকে কি বলেছে? মুরার সন্তান বলেছে। অনেকে বলেছে এটা ক্ষত্রিয়, অনেকে বলেছে ইনি শূদ্র। বিভিন্ন রকম দার্শনিক, বিভিন্ন রকম ঐতিহাসিকবিদ বিভিন্ন রকমভাবে বলেছেন। পরীক্ষায় যদি আসে কোশ্চেনটা, তাহলে কি দেবে? যদি বংশ সম্বন্ধে জানার চেষ্টা করে পরীক্ষায় যদি আসে, তাহলে কি দেবে? নট ডিটারমাইন্ড, জানা যায়নি। ঠিক আছে। আর বেসিক্যালি ওই ছেলেটা কী খেলা খেলছিল? একটা ছেলে খেলছিল জঙ্গলের মধ্যে বলতে গেলে কি বিন্ধ্যাঞ্চল পর্বতমালার মধ্যে। বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যর যখন ওই বিন্ধ্যাঞ্চল পর্বতমালার মধ্যে রাজকিলমের খেলা খেলছিল, তখনই সেই পথ থেকে কে ফিরছিল? সেই পথ থেকে ফিরছিল আমাদের কৌটিল্য বেসিক্যালি দেখতে পায় যে সে রাজকিলমের খেলা খেলছে এবং বারবার সে জিতে যাচ্ছে। রাজকিলমের খেলা ছিল, এটা মনে রাখবে। বেসিক্যালি তার মার কাছ থেকে তাকে 1000 কর্ষাপণ দিয়ে কিনে নিয়ে তাকে বেসিক্যালি কী করে? শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার পরে কী হয়ে গেল? শিষ্য হয়ে গেল। তারপরে নন্দবংশের অ্যাটাক করবে, বুঝতে পারছো? ধননন্দের উপর অ্যাটাক করবে। আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা একটু দেখো ভালো করে। আচ্ছা, সেকেন্দার কত সালে ভারতে অ্যাটাক করেছিল? বারবার পরীক্ষায় আসে। 326 বিফোর ক্রাইস্টে সেকেন্দার ভারতে অ্যাটাক করে। আর মৃত্যু হয় কত সালে? 323 বিফোর ক্রাইস্টে সেকেন্দারের মৃত্যু ঘটে। সেকেন্দারের মৃত্যুর পর বেসিক্যালি তার রাজদূত কে ছিল? তার রাজদূত ছিল বেসিক্যালি সেলুকাস নিকেটর। বেসিক্যালি তার বুঝতে পারছো, রাজদূত ছিল। আচ্ছা, যখন এই সেলুকাস নিকেটর ভারতে আসার পরে বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্য সেই টাইম পিরিয়ডে রাজা ছিল। মগধের রাজা কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য বেসিক্যালি এই সময় মগধের রাজা ছিল। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? আমাত্য কে ছিল? বারবার পরীক্ষায় আসে। আমাত্য কি? আমাত্য হয়ে গেল এখনকার দিনের প্রাইম মিনিস্টারের সমতুল্য। আচ্ছা, যাই হোক, বেসিক্যালি যদি দেখো, চাণক্য বেসিক্যালি তখনকার দিনে প্রাইম মিনিস্টার ছিল, আমাত্য ছিল। এই সময় বেসিক্যালি সেলুকাস নিকেটরের সাথে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয়। যুদ্ধের ফলস্বরূপ কী হয়? যুদ্ধের ফলস্বরূপ সেলুকাস নিকেটর হেরে যায় এবং চন্দ্রগুপ্ত মৌর্য জিতে যায়। আচ্ছা, জেতার পরে একটা ট্রিটি হয়, সন্ধি হয়। সন্ধিতে কি বলে? সন্ধিতে বলা হয় সেলুকাস নিকেটরের একটা মেয়ে ছিল হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হবে এবং তাকে 4খানা স্টেট দেওয়া হবে। চারখানা স্টেট, সেলুকাস নিকেটরের 4খানা স্টেট, 4খানা রাজ্য বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যকে তোমার বেসিক্যালি গিফট হিসেবে দেবে। আচ্ছা, এইরকম গল্প হয়। এটা সন্ধিতে হয়। সন্ধিতে হওয়ার পর বেসিক্যালি কী হয়? সন্ধি হয়ে গেল, তারপরে আবার কী হয়ে গেল? তারপরে সেলুকাস নিকেটর ব্যাবিলনে ফিরে চলে গেল। চলে যাওয়ার পরে বেসিক্যালি 5-6 বছর পরে, আরও কিছুদিন পরে বেসিক্যালি কী করে? সে তার রাজদূতকে পাঠায়
রাজদূতকে মানে তোমার ভারতে পাঠায়। ভারতে পাঠানোর পর বেসিক্যালি কী জন্য পাঠায়, বেসিক্যালি তার মেয়ে ছিল হেলেনা, হেলেনার দেখাশোনা করার জন্য, মানে কেমন আছে যাও গিয়ে আমার মেয়েকে দেখে আসো। বেসিক্যালি বুঝতে পারছো মেগাস্তিনিস ভারতে আসে। মেগাস্তিনিস যখন ভারতে আসে সে ইন্ডিয়া সম্বন্ধে বেসিক্যালি একটা বই লেখেন। বইটার নাম কি, ইন্ডিকা। বারবার পরীক্ষায় আসে ইন্ডিকা কার লেখা, ইন্ডিকা বেসিক্যালি মেগাস্তিনিসের লেখা। বারবার পরীক্ষায় এটাও আসে চন্দ্রগুপ্ত মৌর্যর দরবারে কে এসেছিল, এসেছিল মেগাস্তিনিস, এসেছিল মেগাস্তিনিস। মেগাস্তিনিস বেসিক্যালি ভারতে এসেছিল। কোথা থেকে এসেছিল, ইউনান বা গ্রিক থেকে বেসিক্যালি ভারতে এসেছিল, ব্যাবিলন থেকে, বুঝতে পারছো। আচ্ছা, ভারতে এসেছিল, ইনি বেসিক্যালি হেলেনার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিল, বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক, আরও একটা জিনিস বলা হয়নি, যে ধনানন্দকে যে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিল, পরাজিত করার পর বেসিক্যালি ধনানন্দর বোনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়। বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়। দুর্ধরার সাথে বিয়ে হয় আর হেলেনার সাথে বিয়ে হয়। হেলেনা কে হয়ে যাচ্ছে, হেলেনা হয়ে যাচ্ছে সেলুকাস নিকেটরের মেয়ে। আর দুর্ধরা কে হয়ে যাচ্ছে, ধনানন্দের বোন। দুখানা বিয়ে করে। আর বেসিক্যালি এই যে বাইরে রাজ্যের সাথে বিয়ে করলো, ইউনানের রাজকুমারীর সাথে বিয়ে করলো, বিয়ে করার পর বেসিক্যালি এইটাই সর্বপ্রথম ইন্ডিয়ার মধ্যে পড়ে যাচ্ছে কি, ফার্স্ট ফরেন ম্যারেজ। প্রথম বিদেশি বিবাহ কে করেন, চন্দ্রগুপ্ত মৌর্য, বুঝতে পারছো। আচ্ছা, যে সেলুকাস নিকেটরের সাথে যে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয়, যুদ্ধের ফলস্বরূপ কী হয়, মানে সেলুকাস নিকেটর হেরে যাওয়ার পর বেসিক্যালি হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয় এবং 4খানা স্টেট দেয়। 4খানা স্টেট কী কী, 4খানা স্টেট হয়ে যাচ্ছে কি, 4খানা স্টেটের মধ্যে পড়ে যাচ্ছে কি, যদি দেখো আরাকোসিয়া বর্তমানে কান্দারের এরিয়া পড়ে যাচ্ছে। আচ্ছা, আরিয়া এখন বর্তমানে হেরাত। আরাকোসিয়া, হেরাত, বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হয়ে যাচ্ছে জেন্দ্রসিয়া এখন, তখনকার দিনে নাম ছিল জেন্দ্রসিয়া, এখন বর্তমানে কি হয়েছে, বালুচিস্তান। আচ্ছা, তখনকার দিনে ছিল নাম পেরিপেনি সাদাই নাম ছিল, এখন বর্তমানে কাবুল হয়েছে, বুঝতে পারছো। এইসব এরিয়া হয়ে যাচ্ছে, এই জেন্দ্রসিয়া, বালুচিস্তান আর মরকান এরিয়া জুড়ে হয়েছিল। মানে 4খানা স্টেট কী হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে আরাকোসিয়া, 2 আরিয়া, 3 জেন্দ্রেসিয়া, 4 পেরিপেনি সাদাই, বুঝতে পারছো। এই 4টে স্টেট বেসিক্যালি গিফট করে। আচ্ছা, গিফট করার পর বেসিক্যালি কি ব্যাবিলনে ফিরে চলে যায় এবং মেগাস্তিনিসকে ভারতে পাঠায়। মেগাস্তিনিস কত সালে এসেছিল, 304-এ ভারতে এসেছিল এবং 299 বিফোর ক্রাইস্টে তিনি চলে যান আবার। আচ্ছা, ইনি একটা বই লিখেছিলেন মেগাস্তিনিস, বইটার নাম কি, ইন্ডিকা। মেয়ের খবর নেওয়ার জন্য এসেছিল, বুঝতে পারছো। আচ্ছা, এই যে ট্রিটিটা হলো, ট্রিটির ফলস্বরূপ চন্দ্রগুপ্ত মৌর্যও কিছু জিনিস ডোনেট করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে কিছু জিনিস দিয়েছিল, সেটা কি, 500খানা হাতি দিয়েছিল। বারবার পরীক্ষায় আসতেও পারে। সেলুকাস নিকেটরকে চন্দ্রগুপ্ত মৌর্য কী দিয়েছিল, 500খানা হাতি দিয়েছিল। 500খানা হাতি কে কাকে দিয়েছিল, চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে দিয়েছিল। আচ্ছা, এই টাইম পিরিয়ডে যে চন্দ্রগুপ্ত মৌর্য যে এই টাইম পিরিয়ডে বেসিক্যালি কী করে, 6 লক্ষ সেনা নিয়ে পুরোপুরি অল ইন্ডিয়াকে তিনি কভার করে নেন। তিনি স্বরাষ্ট্র পুরোপুরি ইন্ডিয়া তখন ছিল পাকিস্তান, মানে বালুচিস্তান, সমস্ত কিছু এরিয়া জুড়ে তখন কি, মানে তোমার অবিভক্ত ভারত ছিল। তখনকার দিনে ওই পুরো এরিয়াটাকে কভার করেছিল কে, চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম সেন্ট্রালাইজ সিস্টেম চালু করে। তার 6 লক্ষ সেনা ছিল। জম্মুদ্বীপ, তখনকার দিনে ভারতের নাম ছিল জম্মুদ্বীপ। আচ্ছা, বেসিক্যালি একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল, জম্মুদ্বীপ কোথাকার নাম, জম্মুদ্বীপ ইন্ডিয়ার নাম ছিল, ইতিহাসের কোশ্চেন। আচ্ছা, যাই হোক, এটা ভূগোলেও মাঝে মাঝে এসছে জম্মুদ্বীপ কী। যাই হোক, ব্যাপারটা কি, আমাদের কি জিকে দরকার, যে কোনো দিক থেকে দেখতে গেলে জিকে আমাদের স্ট্রং করতে হবে। আচ্ছা, তখন হিন্দুকুশ পর্বতমালাও তিনি জিতে নিয়েছিলেন। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে কোথা থেকে জানা যায়, এর ব্যাপারে জানা যায় বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে জানা যায় সহগোরা একটা অভিলেখ আছে, সহগোরা অভিলেখ বা সহগোরা ইনস্ক্রিপশন থেকে এই চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে জানা যায়। তাছাড়া রুদ্রদামন একটা শাক রাজা ছিল, শাক কিং ছিল বেসিক্যালি রুদ্রদামনের একটা ইনস্ক্রিপশন আছে, জুনাগড় ইনস্ক্রিপশন থেকে এই চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে ডিটেলসে জানা যায়। আচ্ছা, যে আমি বারবার বলছিলাম যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। ইনি বেসিক্যালি 1784 সালে এই রয়্যাল এশিয়াটিক সোসাইটি খুঁজে বার করেন।
এর হেডকোয়ার্টার কোথায় ছিল? রয়্যাল এশিয়াটিক সোসাইটির হেডকোয়ার্টার কোথায় ছিল? পরীক্ষায় আসতে পারে। এর হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। আচ্ছা, এই স্যার উইলিয়াম জোন্স কী করতেন? বেসিক্যালি সত্যতা গণনা করতেন। সত্যতা গণনা করে গিয়ে দেখতে পেরেছেন যে স্যান্ড্রোকোপটাস এগুলো কিন্তু সব চন্দ্রগুপ্ত মৌর্যেরই নাম। আচ্ছা, এই নামগুলো বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দিয়েছে। স্যান্ড্রোকোটাস নামটা কে দিয়েছে? স্যান্ড্রোকোটাস নাম দিয়েছে মেগাস্থিনিস বা স্ট্র্যাবো বা আরিয়ান, এই তিনজনে বেসিক্যালি স্যান্ড্রোকোটাস নাম দিয়েছে। অ্যান্ড্রোকোটাস নামটা কে দিয়েছে? অ্যাপিয়ানাস আর প্লুটার্ক। আচ্ছা, স্যান্ড্রোকোপটাস কে নাম দিয়েছে? নিয়ারকাস বেসিক্যালি স্যান্ড্রোকোপটাস নাম দিয়েছে। এই বেসিক্যালি তিনখানা ব্যক্তি, যে একটাই ব্যক্তি, সেটার ব্যাপারে কে বলেছেন? স্যার উইলিয়াম জোন্স। ইনি বেসিক্যালি সত্যতা গণনা করতেন। রয়্যাল এশিয়াটিক সোসাইটির কাজ কী ছিল? সত্যতা গণনা করা। আচ্ছা, এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে বলছিলাম, পাটলিপুত্রে ইনি ক্যাপিটাল রেখেছিলেন, যার কারণে পাটলিপুত্রে ক্যাপিটাল রাখার কারণে এনাকে কী বলা হয়? পাটলিপুত্রকও বলা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যকে পাটলিপুত্রকও বলা হয়। ফার্স্ট ইন্ডিয়ান আম্পায়ার, পুরোপুরি ইন্ডিয়ান আম্পায়ারকে ফাউন্ড করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ড করেছিল। প্রথম ভারতের ঐতিহাসিক সম্রাট কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যই ছিল। ভারতের মুক্তিদাতাও এই চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়। আচ্ছা, একটা পরীক্ষা কোশ্চেন যদি আসতে পারে, কোশ্চেনটা কি? ভারতীয় স্বতন্ত্রতার প্রথম সম্রাটকে যদি অপশানে দেখো যে রাজা রামমোহন রায় আছে, তাহলে এটাকে ক্লিক করবে। যদি রাজা রামমোহন রায় অপশানে না থাকে, তাহলে তুমি চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্লিক করবে। আচ্ছা, এই চন্দ্রগুপ্ত মৌর্যকে বেসিক্যালি কী বলা হয়? মকদুনিয়া বা মেসোডোনিয়ার শাসন থেকে মুক্ত করেছিল বেসিক্যালি। মানে কি, এই সময় কে অ্যাটাক করেছিল? সেলুকাস নিকেটর অ্যাটাক করেছিল। সেলুকাস নিকেটরের অ্যাটাক থেকে পুরোপুরি বাঁচিয়েছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য। যার কারণে এনাকে কী বলা হয়? ভারতের মুক্তিদাতা বলা হয়। ঐতিহাসিক সম্রাট, বুঝতে পারছো? আচ্ছা, প্রারম্ভিক জীবন যদি দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের, তিনি বেসিক্যালি ওই যেটা গল্প করছিলাম, রাজকিলমের খেলা খেলছিল। সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যকে বেসিক্যালি কে খুঁজে বার করেন? চাণক্য। তক্ষশিলা ফিরে যাওয়ার পথে বেসিক্যালি এই চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখে রাজকিলমের খেলা খেলছে। তারপর তার মার কাছ থেকে 1000 কর্ষাপণ দিয়ে কিনে নিয়ে তাকে ট্রেনিং দিয়ে তার শিষ্য করার পর কী করেন? চন্দ্রগুপ্ত মৌর্য বেসিক্যালি অ্যাটাক করে। চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে অ্যাটাক করে। যখন ফার্স্ট টাইম মগধের ওপর অ্যাটাক করে, তখন কী করে? তখন চন্দ্রগুপ্ত মৌর্য হেরে যায়। প্রথমবার যখন অ্যাটাক করে তখন হেরে যায়। সেকেন্ড টাইম যখন অ্যাটাক করে, তখন বেসিক্যালি কী করে? পাঞ্জাবের এরিয়া আর দিল্লির এরিয়াটা কভার করে নেয়। কোথায় অ্যাটাক করে? মগধে প্রথমবার অ্যাটাক করেছিল, হেরে গেছে। সেকেন্ড টাইম কি কোথায় অ্যাটাক করে? পাঞ্জাব আর দিল্লি দখল করে নেয় চন্দ্রগুপ্ত মৌর্য। থার্ড টাইম কী করে? থার্ড টাইম যখন অ্যাটাক করে মগধে, তখন বেসিক্যালি এই ধনানন্দকে পরাজিত করে দেয়। ধনানন্দকে যখন থার্ড টাইম পরাজিত করে দিল, তখন বেসিক্যালি কী করে? বেসিক্যালি মৌর্য বংশের স্থাপনা হলো 322 বিফোর ক্রাইস্টে। আচ্ছা, সেলুকাস নিকেটরের গল্প যে বলছিলাম, সেলুকাস নিকেটর কত সালে ভারতে অ্যাটাক করেছিল? অবশ্য পরাজিত হয়, 303 বিফোর ক্রাইস্টে অ্যাটাক করেছিল। অনেক বইয়ে 304, 305ও পেতে পারো। চন্দ্রগুপ্ত মৌর্য বেসিক্যালি 6 লক্ষ সেনা ছিল তার। 6 লক্ষ সেনা নিয়ে সম্পূর্ণ ভারত জিতে নিয়েছিল। এর সাম্রাজ্য বিস্তার কত দূর ছিল? উত্তরে ছিল কাশ্মীর, দক্ষিণে ছিল কর্ণাটকের মাইসুর, পূর্বে ছিল বেঙ্গল, আর পশ্চিমে কী ছিল? হিন্দুকুশ পর্বতমালা। পুরোপুরি তুমি বুঝতে পারছো। এছাড়াও বেসিক্যালি 4খানা স্টেট পেয়েছিল। কাবুলের এরিয়া, কান্দার, মরকান, হেরাত, এই টাইপের কিছু ওই যে এরিয়াগুলো কিছু জিনিস গিফট হিসেবেও পেয়ে গেছিল। পুরোপুরি অল ইন্ডিয়ার মধ্যে প্রথম স্বতন্ত্র ভারতের সম্রাট ছিল এই চন্দ্রগুপ্ত মৌর্য। বেসিক্যালি তারপর কী করেন? তার শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করে। জৈন ধর্মের পিছনে বিভিন্ন একে প্রভাবিত করা হয়, বিভিন্ন বুঝতে পারছো। জৈন ধর্মতে প্রভাবিত হওয়ার পরে বেসিক্যালি কী করে? ইনি জৈন ধর্ম গ্রহণ করে এবং
সাউথ ইন্ডিয়াতে চলে যান, দক্ষিণ ভারতে চলে যান। দক্ষিণ ভারতের কোথায় চলে যান? কর্ণাটকের শ্রবণবেলগোলাতে, কর্ণাটকের শ্রবণবেলগোলাতে চলে যান। এবং সংলেখনা পদ্ধতি বারবার পরীক্ষায় আসে। সংলেখনা পদ্ধতি কোন ধর্ম রিলেটেড? এটা বেসিক্যালি জৈন ধর্ম রিলেটেড। এটা বেসিক্যালি অনাহারে নিজের প্রাণ ত্যাগ করা, সাধনায় বসে অনাহারে নিজের দেহ ত্যাগ করা, সংলেখনা পদ্ধতিতে বেসিক্যালি ইনি তার দেহ ত্যাগ করেন। আর ভদ্রবাহু কে ছিল? ভদ্রবাহু এনার গুরু ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিল? ভদ্রবাহু। আচ্ছা, এই ভদ্রবাহু মানে কিসের হেড ছিল? দিগম্বরের হেড ছিল। ইনি বেসিক্যালি আকাশকে বস্ত্র মনে করতেন, বেসিক্যালি কোনো বস্ত্র পরতেন না। আর এই সংলেখনা পদ্ধতিতে প্রথম কে মানে দেহত্যাগ করেন? বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্য দেহত্যাগ করেছিলেন সংলেখনা পদ্ধতিতে, এটা মনে রাখবে তোমরা। আচ্ছা, এই চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে কে ছিল? ছেলে হয় সিংহসেন বা বিন্দুসার বা অমিত্রঘাত। অমিত্রঘাত মানে কি? যে শত্রুদের নাশ করে। গ্রিক লিটারেচারে পাওয়া গেছে অমিত্রঘাত। বেসিক্যালি কি ফার্স্ট টাইম যদি দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয় মানে কার সাথে? হেলেনার সাথে। আর এটা কি হয়ে যাচ্ছে? ছেলে মামার বাড়ি গল্প কোথায় হয়ে যাচ্ছে? অমিত্রঘাতের মামার বাড়ি কোথায় হয়ে যাচ্ছে? বেসিক্যালি ইউনানে বেসিক্যালি তখন ইউনান লিটারেচারে এর নাম পাওয়া গেছে অমিত্রঘাত। বিন্দুসার, সিংহসেন, অমিত্রঘাত। আচ্ছা, পরীক্ষায় তোমরা গুলিয়ে ফেলতে পারো বিম্বিসারকে আর বিন্দুসারকে। বিম্বিসার হয়ে যাচ্ছে হরিয়ক বংশের ফাউন্ডার। সর্বপ্রথম কে হরিয়ক বংশের ফাউন্ড কে করেন? বিম্বিসার বেসিক্যালি মগধের বুকে হরিয়ক বংশের ফাউন্ড করেন, হরিয়ক বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, যাই হোক, পিতৃহন্তা বংশ বলা হয়, মনে করলে দেখতে পারো। আচ্ছা, যাই হোক, বিন্দুসার কে হয়ে যাচ্ছে? বিন্দুসার হয়ে যাচ্ছে মৌর্য বংশের সেকেন্ড রাজা। মৌর্য বংশের সেকেন্ড রাজা কি হয়ে যাচ্ছে? বিন্দুসার। গুলাবে না তোমরা। আচ্ছা, বিন্দুসার বা অমিত্রঘাত বা সিংহসেন বেসিক্যালি মানে কার সন্তান ছিল? বেসিক্যালি যে ধনানন্দর বোন ছিল দুর্ধরার ছেলে ছিল বেসিক্যালি এই বিন্দুসার। বুঝতে পারছো? চন্দ্রগুপ্ত মৌর্য আর দুর্ধরা এদের সন্তান কে ছিল? বিন্দুসার। বুঝতে পারছো? বিন্দুসার। আচ্ছা, এই বিন্দুসারের নামটা এই অমিত্রঘাত কোথায় পাওয়া গেছে? পতঞ্জলির মহাভাষ্য বইয়ের মধ্যে পাওয়া গেছে। পতঞ্জলির বই কি? মহাভাষ্য। ইউনানি লিটারেচারেও পাওয়া গেছে, পতঞ্জলির মহাভাষ্যও পাওয়া গেছে। আচ্ছা, এনার নাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় পাওয়া গেছে অমিত্রঘাত। এটা কোথায় পাওয়া গেছে? পতঞ্জলির মহাভাষ্যতে আর ইউনানি লিটারেচারে পাওয়া গেছে। ভদ্রসার কোথায় পাওয়া গেছে? বায়ুপুরাণে ভদ্রসার পাওয়া গেছে। বারিসার কোথায় পাওয়া গেছে? পুরাণে বারিসার পাওয়া গেছে। অমিত্র চেট্টাস কোথায় পাওয়া গেছে? ইউনানি লিটারেচারে পাওয়া গেছে অমিত্র চেট্টাস। আচ্ছা, সাঁচির স্তূপে যদি দেখা যায়, সাঁচির স্তূপে বেসিক্যালি এই বিন্দুসারের ব্যাপারে ডিটেলসে মানে লেখা আছে, ডেসক্রিপশানে লেখা আছে। এই সাঁচির স্তূপটা কে বানায়? পরীক্ষায় আসে। সাঁচির স্তূপ কে বানায়? সম্রাট অশোক সাঁচির স্তূপ বানিয়েছিল। কার নামে বানিয়েছিল? তার বাবা বিন্দুসারের নামে বানিয়েছিল। তার পিতাশ্রী বিন্দুসারের নামে বানিয়েছিল। আচ্ছা, যদি দেখো বিন্দুসারের প্রধানমন্ত্রী কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীও ছিল এই চাণক্য। বিন্দুসারের টাইম পিরিয়ডেও কিন্তু এই চাণক্যই ছিল। কিন্তু এই বিন্দুসারের টাইম পিরিয়ডে বেসিক্যালি চাণক্যের মৃত্যু হয়। চাণক্যের মৃত্যুর পরে বেসিক্যালি তার পরবর্তী প্রধানমন্ত্রী কে হয়? খল্লোটক তার পরবর্তী প্রধানমন্ত্রী হয়। তক্ষশিলাতে বিদ্রোহ দমন করার জন্য। আচ্ছা, বেসিক্যালি একটা জিনিস দেখো ভালো করে যদি দেখো, এখানে বিন্দুসার যখন রাজা ছিল সেই টাইম পিরিয়ডে বেসিক্যালি বিভিন্ন জায়গায় গভর্নর থাকতো। আমাদের যেমন এখন সেন্ট্রালাইজ সিস্টেম চালু আছে, সেই রকমই প্রত্যেকটা এরিয়ায় প্রান্তে যেমন প্রত্যেকটা স্টেটের হেড কে আছে? গভর্নর। তার আন্ডারে আছে কি? মুখ্যমন্ত্রী। বুঝতে পারছো? আচ্ছা, সেই রকমই যদি দেখো এখানে এই রকমই মানে ব্যাপারটা ছিল। গভর্নর প্রত্যেকটা প্রান্তে গভর্নর ছিল। তক্ষশিলাতে গভর্নর বেসিক্যালি কে ছিল? সুসিম। তক্ষশিলার কে গভর্নর ছিল? এই বিন্দুসারের বড় ছেলে কে ছিল? সুসিম ওখানকার গভর্নর ছিল। আচ্ছা, উজ্জেনের গভর্নর কে ছিল? সম্রাট অশোক। আচ্ছা, তক্ষশিলাতে একটা সময় বিদ্রোহ দেখা দেয়। তক্ষশিলার বিদ্রোহ তখন বিদ্রোহ দেখার সময় বেসিক্যালি সুসিম সেখানকার গভর্নর ছিল। সুসিম সেই আন্দোলনটাকে দমন করতে পারেনি। পরবর্তীকালে তক্ষশিলার এই বিদ্রোহ দমন করার জন্য সম্রাট অশোক যায় এবং বিদ্রোহ দমন করে। তক্ষশিলার বিদ্রোহ কে দমন করে? সম্রাট অশোক। পরীক্ষায় আসা কোশ্চেন।
আচ্ছা, বেসিক্যালি এই যে বিন্দুসারের কথা বিন্দুসারের কথা বলছি, বিন্দুসারের টাইম পিরিয়ডে অনেক রাজারা তাদের রাজদূতকে ভারতে পাঠিয়েছিল। যেমন সিরিয়ার রাজা কে ছিল? অ্যান্টিওকাস। সিরিয়ার রাজা কে ছিল? অ্যান্টিওকাস। অ্যান্টিওকাস তার রাজদূত দামাইকাসকে ভারতে পাঠায়। কাকে কোথায় পাঠান? ভারতে পাঠান বেসিক্যালি বিন্দুসারের দরবারে। বিন্দুসারের দরবারে আসার পর বেসিক্যালি বিন্দুসার কিছু জিনিস ডিমান্ড করেছিল, তার মানে ওই অ্যান্টিওকাসের কাছে কিছু জিনিস ডিমান্ড করেছিল। যেমন অঞ্জির বা আঙুরের মদ ডিমান্ড করেছিল, আর ফিলোসফার ডিমান্ড করেছিল, চেয়েছিল। কিন্তু ফলস্বরূপ কী হয়েছিল? ফলস্বরূপ অ্যান্টিওকাস কী করেছিল? অঞ্জির বা আঙুরের মদ পাঠিয়েছিল, কিন্তু ফিলোসফার পাঠায়নি। ফিলোসফার চেয়েছিল কিন্তু ফিলোসফার দেয়নি। এছাড়াও ইজিপ্টের রাজা কে ছিল? টলেমি সেকেন্ড ফিলাডেলফাস। টলেমি টু ফিলাডেলফাস। এনার রাজদূতকেও ভারতে পাঠান। এনার রাজদূত কে ছিল? ডায়ানোসিস ভারতে আসেন বিন্দুসারের দরবারে। প্রাচীন ভারতের সবথেকে বড় মন্ত্রী পরিষদ বেসিক্যালি এই মৌর্য বংশের টাইম পিরিয়ডেই ছিল। আচ্ছা, বিন্দুসারের বেসিক্যালি ব্রাহ্মণদের সাপোর্ট করতো। বিন্দুসার কাদের সাপোর্ট করতো? ব্রাহ্মণদের সাপোর্ট করেছিল, যার কারণে পিঙ্গল বৎস এদের সাপোর্ট করেছিল। আজীবক সম্প্রদায়ের এদের সাপোর্ট করেছিল। আয়ুর্বেদের চার এক ধরনের ছিল, মানে বুঝতে পারছো, পিঙ্গল বৎসকে সাপোর্ট করে। আচ্ছা, এইবারে দেখো বিন্দুসারের কীভাবে মানে তোমার বেসিক্যালি ছেলে ও সম্রাট অশোকের গল্প হয়। বিন্দুসারের বেসিক্যালি পত্নী কে ছিল? বিন্দুসারের পত্নী ছিল সুভদ্রাগী বা ধর্মা। কিছু কিছু জায়গায় এনার নাম পাওয়া গেছে পাশাদিকা। এনাকে কিছু কিছু জায়গায় জনপদ কল্যাণী নামেও পাওয়া গেছে, জনপদ কল্যাণী। আচ্ছা, বেসিক্যালি এই মানে একজনই ভদ্রমহিলা, একজনের নামেই এর এতগুলো নাম পাওয়া গেছে: সুভদ্রাগী, ধর্মা, আচ্ছা পাশাদিকা, জনপদ কল্যাণী। বুঝতে পারছো? এই বিন্দুসার আর এই বেসিক্যালি সুভদ্রাগীর মানে ছেলে কী হয়? সম্রাট অশোক ছেলে হয়। বেসিক্যালি সম্রাট অশোকের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেওয়া আছে, সেটার ব্যাপারে ডিটেলসে দেখব। সম্রাট অশোকের নাম অশোকবর্ধন কোথায় দেওয়া আছে? বিষ্ণু পুরাণে অশোকবর্ধন দেওয়া আছে। আচ্ছা, যদি বলা হয় বুদ্ধ শাক কোথায় পাওয়া গেছে? বুদ্ধ শাক পাওয়া গেছে মস্কির ইনস্ক্রিপশানে। মস্কির অভিলেখ থেকে কোথায় পাওয়া গেছে? বুদ্ধ শাক। মগধাধিরাজ কোথায় পাওয়া গেছে? ভাবরু ইনস্ক্রিপশানে। আর দেবনামপ্রিয় কোথায় পাওয়া গেছে? রুম্মানদেই ইনস্ক্রিপশানে। ইনস্ক্রিপশান যদি বলে কোথায় অবস্থিত, এটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। এখানে বেসিক্যালি যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয় সেখানেই বেসিক্যালি এই রুম্মানদেই ইনস্ক্রিপশানটা অবস্থিত। এই রুম্মানদেই ইনস্ক্রিপশান বেসিক্যালি গৌতম বুদ্ধের জন্মের কারণে এখানে ট্যাক্স কমিয়ে দেন। এখানে ট্যাক্স কমিয়ে 1/8 করে দেন। যা ট্যাক্স ছিল তার 8 ভাগের 1 ভাগ ট্যাক্স নেয়। আচ্ছা, এই দেবনামপ্রিয় নামটা কোথায় পাওয়া গেছে? আরও পাওয়া গেছে তোমার 12 নম্বর শিলালেখ আর 13 নম্বর শিলালেখে দেবনামপ্রিয় পাওয়া গেছে, দেবনামপ্রিয়। এছাড়াও সম্রাট অশোকের নাম সম্রাট অশোক কোথায় কোথায় পাওয়া গেছে? এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্রাট অশোকের নাম সম্রাট অশোক কোথায় কোথায় পাওয়া গেছে? মস্কি, গুর্জরা, নৈতুর, উদয়গোলাম। এই 4টে জায়গায় সম্রাট অশোকের নাম অশোক পাওয়া গেছে। আচ্ছা, মস্কি কোথায় অবস্থিত? মস্কি, নৈতুর, উদয়গোলাম এই 3টে বেসিক্যালি কর্ণাটকে অবস্থিত, আর গুর্জরা মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এছাড়াও প্রিয়দর্শী নামটা কোথায় পাওয়া গেছে? ভাবরু ইনস্ক্রিপশানে আরও একটা নাম পাওয়া গেছে, যদি সেটা তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, প্রিয়দর্শী নামটা কোথায় পাওয়া গেছে? প্রিয়দর্শী নাম পাওয়া গেছে কোথায়? এটা ভাবরু ইনস্ক্রিপশানে। আর কান্দার অভিলেখ আর বেসিক্যালি ভাবরু অভিলেখ থেকে পাওয়া গেছে প্রিয়দর্শী। আচ্ছা, এই ভাবরু ইনস্ক্রিপশান ছাড়াও ভাবরু ইনস্ক্রিপশানে কী নাম পাওয়া গেছে? প্রিয়দর্শী। আর একটা নাম কি পাওয়া গেছে বললাম যে প্রিয়দর্শী, আর একটা নাম এক সেকেন্ড দেখে নিই। মগধাধিরাজ। ভাবরু ইনস্ক্রিপশানের নাম পাওয়া গেছে প্রিয়দর্শী আর মগধাধিরাজ। নাম কোথায় পাওয়া গেছে? ভাবরু ইনস্ক্রিপশানে। পরীক্ষায় আসা কোশ্চেন। আচ্ছা, কান্দার ইনস্ক্রিপশান কোথায় অবস্থিত? এটা বেসিক্যালি যদি জানা থাকে কোশ্চেনে তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, যাই হোক,
ধর্মাশোক কোথায় অবস্থিত, মানে ধর্মাশোকের মানে অভিলেখ কোথায় পাওয়া গেছে, ধর্মাশোক নাম কোথায় পাওয়া গেছে, গহটবাল অভিলেখ থেকে পাওয়া গেছে। গহটবাল অভিলেখ থেকে ধর্মাশোক নাম পাওয়া গেছে। আচ্ছা, রাসিলেউস নাম কোথায় পাওয়া গেছে, ইউনানি লিটারেচার থেকে। ইউনানি লিটারেচারে কী নাম পাওয়া গেছে, রাসিলেউস, সম্রাট অশোকের নাম। আচ্ছা, আরও একবার দেখে নেব। সম্রাট অশোকের নাম অশোক বর্ধন কোথায় পাওয়া গেছে, বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণে কী নাম পাওয়া গেছে, অশোক বর্ধন। মস্কি ইনস্ক্রিপশানে কী পাওয়া গেছে, বুদ্ধ শাক। ভাবরু ইনস্ক্রিপশানে মগধাধিরাজ। দেবনাম প্রিয় কোথায় নাম পাওয়া গেছে, এটা বেসিক্যালি রুমবান্দেই ইনস্ক্রিপশানে পাওয়া গেছে, গৌতম বুদ্ধের জন্মস্থান যেখানে। সম্রাট অশোকের নাম অশোক কোথায় কোথায় পাওয়া গেছে, মস্কি, গুর্জরা, নৈতুর, উদয়গোলাম। গুর্জরা মধ্যপ্রদেশে অবস্থিত, বাদবাকি সবকটা কর্ণাটকে অবস্থিত। প্রিয়দর্শী নাম কোথায় পাওয়া গেছে, ভাবরু ইনস্ক্রিপশানে পাওয়া গেছে প্রিয়দর্শী নাম। আর কোথায় পাওয়া গেছে, কান্দার ইনস্ক্রিপশানে পাওয়া গেছে। ধর্মাশোক কোথায় নাম পাওয়া গেছে, ধর্মাশোক নাম পাওয়া গেছে গহটবাল অভিলেখ থেকে। গহটবাল ইনস্ক্রিপশান থেকে পাওয়া গেছে ধর্মাশোক। রাসিলেউস বেসিক্যালি নাম ছিল, বেসিক্যালি রাসিলেউস টাইটেলটা কোথায় পাওয়া গেছে, ইউনানি লিটারেচারে রাসিলেউস নাম পাওয়া গেছে। সম্রাট অশোকের অনেক স্ত্রী ছিল, তাদের ব্যাপারে একটু ডিটেলসে দেখব। আচ্ছা, ওয়াইফের নাম কী ছিল, বেসিক্যালি মহাদেবী। মহাদেবী বেসিক্যালি মহাদেবীর সাথে প্রথম বিবাহ হয়। প্রথম বিবাহের পর বেসিক্যালি তার সন্তান কী হয়, মহেন্দ্র আর সঙ্ঘমিত্রা। এছাড়াও কারুবাকির সঙ্গে বিবাহ হয়। কারুবাকির সঙ্গে বিবাহ হওয়ার পর বেসিক্যালি ছেলে হয় কে, তিবর। তিবর। আচ্ছা, এই কারুবাকি, রানী কারুবাকির নামে কী আছে, কুইন ইনস্ক্রিপশান আছে, রানীর অভিলেখ আছে। এটা কোথায় অবস্থিত, প্রয়াগ ইনস্ক্রিপশান নামে এটা পরিচিত। অশোকের প্রয়াগ ইনস্ক্রিপশান বেসিক্যালি এটা কার নামে, এটা রানী কারুবাকির নামে। রানী কারুবাকির নামে এটা বেসিক্যালি কুইন ইনস্ক্রিপশান নামে পরিচিত। এটা কোথায় অবস্থিত, এলাহাবাদে অবস্থিত, এলাহাবাদ। আচ্ছা, এছাড়াও তীক্ষ্ণ রক্ষিতের সাথে তার বিবাহ হয়। তাছাড়া হয় অসংধিক মিত্রা আর পদ্মাবতীর সাথে তার বিবাহ হয়। দিব্য অবদান একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে সম্রাট অশোকের দুটো ভাইয়ের কথা বলা আছে, এক সুসীম আর একটা আছে বিগতাশোক। বিগতাশোক। আচ্ছা, বেসিক্যালি বড় ছেলে ছিল সুসীম। সুসীমের সাথে বেসিক্যালি সম্রাট অশোকের যুদ্ধ হয়। ফলস্বরূপ কী হয়, ফলস্বরূপ সুসীম পরাজিত হয় এবং সম্রাট অশোক সেখানকার রাজা হয়। আচ্ছা, বিভিন্ন ঐতিহাসিক লিটারেচারের মধ্যে পাওয়া গেছে যে সম্রাট অশোকের 101 ভাই ছিল। সম্রাট অশোক তার 100খানা ভাইকে হত্যা করেছে, বিভিন্ন মানে তোমার লিটারেচারে বলা আছে। সম্রাট অশোকের ছেলে মেয়ে কতগুলো ছিল সেগুলো সম্বন্ধে একটু ডিটেলসে দেখব। সম্রাট অশোকের মানে বেসিক্যালি মেয়ে ছিল কে, সঙ্ঘমিত্রা আর চারুমতি। সঙ্ঘমিত্রা আর চারুমতি। আচ্ছা, ছেলে কে ছিল, মহেন্দ্র, কুণাল, তিবর আর জালক। বুঝতে পারছো? আচ্ছা, বেসিক্যালি বুদ্ধিস্ট লিটারেচারে এই কুণাল আর মহেন্দ্র কথা বলা আছে। তিবরের নাম কোথায় পাওয়া গেছে, তিবরের নাম পাওয়া গেছে প্রয়াগ যে হচ্ছে তোমার বেসিক্যালি রানীর অভিলেখ যেটা ছিল ওখান থেকে পাওয়া গেছে তিবর। বিন্দুসার মারা যায় কত সালে, বিন্দুসার মারা যায় 273 বিফোর ক্রাইস্টে। 273 বিফোর ক্রাইস্টে বিন্দুসারের মৃত্যু ঘটে। মৃত্যু হওয়ার পর বেসিক্যালি মগধের কে রাজা হবে সেই নিয়ে অনেক কনফিউশন চলে। বেসিক্যালি সম্রাট অশোক বেসিক্যালি কোথায় ছিল, অশোক তখন মানে রাজা হয়নি, অশোক বেসিক্যালি উজ্জেন আর অবন্তীর গভর্নর হিসেবে ছিল। উজ্জেন আর অবন্তীর গভর্নর হিসেবে কে ছিল, সম্রাট অশোক ছিল। আর সবথেকে মানে বড় ছেলে কে ছিল, মানে তোমার বেসিক্যালি সুসীম ছিল। সুসীম বেসিক্যালি সুসীমের রাজা হওয়ার কথা, বেসিক্যালি সুসীমের সাথে সম্রাট অশোকের যুদ্ধ হয়। ফলস্বরূপ কী হয়, 4 বছর যায়, 4 বছর পরে বেসিক্যালি 4 বছর পর বেসিক্যালি সম্রাট অশোক রাজা হয়। সুসীম পরাজিত হয় এবং সম্রাট অশোক এখানকার রাজা হয়। আর এই রাজা হওয়ার, সম্রাট অশোকের রাজা হওয়ার পিছনে কে হেল্প করেছিল, রাধাগুপ্ত তাকে হেল্প করেছিল। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবে, সম্রাট অশোক মানে তোমার এই ঘটনাটা দেখো ভালো করে, যদি দেখো বুঝতে পারবে। 273 বিফোর ক্রাইস্টে কী হয়, মারা যায় বিন্দুসার। বিন্দুসার মারা যাওয়ার পরে সম্রাট অশোক বসে, বেসিক্যালি তার 4 বছর পরে, তার 4 বছর পর রাজা হয়। তারপর যদি দেখো 4 বছর পর রাজা হলো,
তার আবার 8 বছর পরে তিনি একটা যুদ্ধ করেন, যুদ্ধটার নাম কি? কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ মোস্ট ইম্পর্ট্যান্ট। কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে কোন অভিলেখের মধ্যে পাওয়া যায়, কোন অভিলেখের মধ্যে এটা অবস্থিত আছে, ভালো করে বলা আছে। 13তম শিলালেখ, সম্রাট অশোকের 13তম শিলালেখের মধ্যে কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে পুরোপুরি ডিটেলসে বর্ণনা করা আছে, কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে বলা আছে। কলিঙ্গ বর্তমানে কোন এরিয়া? কলিঙ্গ বেসিক্যালি উড়িষ্যার এরিয়াটাকে কলিঙ্গ বলা হয়, উড়িষ্যার এরিয়াকে কী বলা হয়? কলিঙ্গ বলা হয়। উড়িষ্যার এরিয়া কী হয়ে যাচ্ছে? কলিঙ্গ, বুঝতে পারছো? আচ্ছা, নন্দবংশের পতনের পর বেসিক্যালি কলিঙ্গ স্বতন্ত্র হয়ে যায়। কলিঙ্গ নন্দবংশের আন্ডারে ছিল। যখন মানে তোমার বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্য যেতে, তখন কি হয়? বেসিক্যালি কলিঙ্গ আজাদ হয়ে যায়। আজাদ হয়ে যাওয়ার পর বেসিক্যালি সি রুট হিসেবে ওই মানে তোমার উড়িষ্যার উপকূলবর্তী এলাকা থেকে মানে ভালো রকম ব্যবসা বাণিজ্য হতো। সেই সময় ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশের সঙ্গে এখানে ট্রেড হতো, মানে বুঝতে পারছো, ব্যবসা বাণিজ্য হতো। এই টাইম পিরিয়ডে ব্যবসা বাণিজ্য না হয়ে বেসিক্যালি ব্যবসা বাণিজ্যের জন্য বেসিক্যালি পথ আটকে দিয়েছিল কলিঙ্গর ওখানকার উপকূলবর্তী রাজা। সেই সময় এর ফলস্বরূপ বেসিক্যালি কী হয়? মানে বেসিক্যালি সম্রাট অশোক ওখানে অ্যাটাক করে। সম্রাট অশোক অ্যাটাক করার পর বেসিক্যালি কলিঙ্গকে পুরোপুরি 1.5 লক্ষ মানে তোমার বেসিক্যালি মানুষ মেরে ফেলে। এটাই ফার্স্ট এবং লাস্ট যুদ্ধ সম্রাট অশোকের, মানে বেসিক্যালি মানে বাইরের অ্যাটাক। মানে তার ভাইকে তো হত্যা করে সেটা আলাদা গল্প, কিন্তু এটা বাইরের অ্যাটাক কী হয়ে যাচ্ছে কি? একটাই যুদ্ধ করেন, কলিঙ্গ যুদ্ধ। আর কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে কোথায় বলা আছে? 13তম শিলালেখে বলা আছে। 13 পিলার এডিক্ট যদি বলা হয়, বা শাহবাজগড়ি রাজত্ব, শাহবাজগড়ি একটা ইনস্ক্রিপশানে যদি বলা হয়, এখানে বেসিক্যালি এর ব্যাপারে বলা আছে। কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায় এখানে। আচ্ছা, এছাড়াও রাজা খারবেলের হাতিগুয়া লেক আছে। রাজা খারবেলের হাতিগুয়া লেক থেকে এই কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে জানা যায়। আচ্ছা, যে কলিঙ্গ ছিল, কলিঙ্গর ক্যাপিটাল কোথায় ছিল? কলিঙ্গর ক্যাপিটাল ছিল তোসলি। কলিঙ্গের নর্দার্ন ক্যাপিটাল ছিল তোসলি, আর কলিঙ্গর সাউদার্ন ক্যাপিটাল ছিল জোগার। কলিঙ্গর নর্দার্ন ক্যাপিটাল কী ছিল? তোসলি, আর সাউদার্ন ক্যাপিটাল কী ছিল? জোগার, মনে রাখবে। সম্রাট অশোকের প্রথম এবং শেষ যুদ্ধ এটা। লক্ষ লক্ষ সেনা মারা যায়, প্রায় 1.5 লক্ষ বলে জানা গেছে। আচ্ছা, সম্রাট অশোকের মানে তোমার বেসিক্যালি সর্বপ্রথম কী ছিল? ইনি বেসিক্যালি ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেছিল। যার কারণে ইনি শ্রীনগর শহর মানে সিটি ডেভেলপ করেছিল। শ্রীনগর যে তোমরা দেখো এখন জম্মু কাশ্মীরে অবস্থিত শ্রীনগর শহর, কে ডেভেলপ করেছিল? এটা সম্রাট অশোক ডেভেলপ করেছিল। এটা শিবের নগর হিসেবে জানা যেত। শিবের নগর, সম্রাট অশোক বেসিক্যালি শিবের নগর শ্রীনগর ডেভেলপ করেছিল জম্মু কাশ্মীরের বুকে। পরীক্ষায় আসা কোশ্চেন, শ্রীনগর সিটি কে ডেভেলপ করেছিল? সম্রাট অশোক ডেভেলপ করেছিল। আচ্ছা, এটার ব্যাপারে কোথা থেকে জানা যায়? এটার ব্যাপারে জানা যায় মানে যদি দেখা যায় যে রাজতরঙ্গিনী ব্রাহ্মণের ব্যাপার, ব্রাহ্মণ সম্রাট অশোক, সেটার ব্যাপারে কোথা থেকে জানা যায়? একটা বই আছে কুলহানের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী বইটা কার? রাজতরঙ্গিনী বইটা হয়ে যাচ্ছে কুলহানের রাজতরঙ্গিনী বইয়ের মধ্যে থেকে জানা গেছে যে সম্রাট মানে তোমার বেসিক্যালি অশোক শিবের উপাসক ছিল। বেসিক্যালি ইনি উপগুপ্তের প্রভাবে পড়ে কী করেন? বুদ্ধিজম গ্রহণ করে। উপগুপ্ত ছাড়াও তাকে কে হেল্প করে? সুসীমের ছেলেকে ছিল নিগ্রোধ। নিগ্রোধ মানে তাকে প্রভাবিত করে, তার ভাইয়ের ছেলে, তার দাদার ছেলে, বুঝতে পারছো? নিগ্রোধ তাকে প্রভাবিত করে যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করো। তাছাড়া আছে মোগলিপুত্র তিতাস বা মোগলিপুত্রিস তিতাস। বেসিক্যালি ইনিও হেল্প করেন যে তুমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করো। তুমি এতগুলো সেনা মানে তোমার বেসিক্যালি কী করেছিল? কলিঙ্গ যুদ্ধের পরে তার মন খারাপ হয়ে যায়। বেসিক্যালি এতগুলো সেনা লোক মানে মেরেছে, এত সেনা মারার পরে বেসিক্যালি যে কোনো মানুষের একটা পশ্চাৎ থাকে, সেই রকমই মানে অহিংসার কথা বলতে থাকে, বিভিন্ন রকমের কথা বলতে থাকে যে এখানে মানে কোনো কর্মকাণ্ড হয় না, এই ধর্মের মধ্যে ভালো রকম কাজ আছে, বুঝতে পারছো? এই রকম টাইপের বলে বুঝিয়ে কী করেছিল মানে বোঝানোর পরে সম্রাট অশোক কী করেছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আর এই সবথেকে বড় শাসনকাল কার টাইম পিরিয়ডে ছিল? পরীক্ষায় আসা কোশ্চেন। সম্রাট অশোকের টাইম পিরিয়ডে সবথেকে বড় এম্পায়ার তৈরি হয়, বড় আম্পায়ার, বুঝতে পারছো? বড় সাম্রাজ্য কার টাইম পিরিয়ডে তৈরি হয়? সম্রাট অশোকের টাইম পিরিয়ডে। মৌর্য বংশের মানে সম্রাট অশোকের টাইম পিরিয়ডে বেসিক্যালি কলিঙ্গ টলিঙ্গ সমস্ত কিছু এরিয়া এর আন্ডারে চলে আসছে। তক্ষশিলার বিদ্রোহ দমন করেছিল কে? বারবার পরীক্ষায় আসে, এটা হয়ে যাচ্ছে সম্রাট অশোক। লার্জেস্ট আম্পায়ার কার টাইম পিরিয়ডে ছিল? বেসিক্যালি সম্রাট অশোকের টাইম পিরিয়ডে ছিল।
সম্রাট অশোক বেসিক্যালি ধম্মনীতির ব্যাপারে ডিটেলসে বলেন। এর বিভিন্ন রকমের পিলার এডিক্ট, রক এডিক্ট আছে, সেগুলো সম্বন্ধে ডিটেলসে দেখব। সেকেন্ড পিলার এডিক্টে কী বলা আছে? সেকেন্ড পিলার এডিক্টে বলা আছে বেসিক্যালি হাসপাতাল তৈরি করার কথা, মানুষ আর পশুদের জন্য হাসপাতাল তৈরি করার কথা বলা আছে। তাছাড়া এখানে অল্প পাপ, অত্যধিক কল্যাণ, দয়া, দান, এই সমস্ত কিছুর ব্যাপারে তিনি বলেছেন। থার্ড পিলার এডিক্টের মধ্যেও যদি দেখো, মানে তোমার যদি বলে 5খানা পাপ থেকে দূরে থাকতে বলেছে, 5খানা পাপ থেকে সেখানে দূরে থাকতে বলেছে। এছাড়াও অনেক কিছু গল্প আছে, কিন্তু আমাদের অত দেখতে গেলে হবে না, আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে। 13 শিলালেখ, 13 নম্বর শিলালেখে কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে বলা আছে। কলিঙ্গ বর্তমানে কোন এরিয়া? উড়িষ্যার এরিয়া। 12 নম্বর শিলালেখে বলা আছে বেসিক্যালি ধর্ম মহাপাত্রর নিযুক্তি, মানে ধর্মতে আরও লোক নিযুক্তির কথা বলা আছে। এই সমস্ত কিছুর ব্যাপারে বলা আছে। সম্রাট অশোক ধর্মপ্রচারে যাচ্ছে, বহু জায়গায় গেছে, সেই সমস্ত ব্যাপারে এখানে বলা আছে 12 নম্বর শিলালেখ। আচ্ছা, এই সমস্ত কিছু ছাড়াও সম্রাট অশোক তার ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল ধর্মপ্রচারের জন্য। মহেন্দ্র আর সঙ্ঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিল? মহেন্দ্র আর সঙ্ঘমিত্রাকে পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে। সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য বেসিক্যালি কোথায় পাঠিয়েছিল? মহেন্দ্র আর সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। শ্রীলঙ্কায় সেই সময় রাজা কে ছিল? তিসা সেই সময় রাজা ছিল। এছাড়া মজ্ঝন্তিককে কোথায় পাঠিয়েছে? মজ্ঝন্তিককে পাঠিয়েছে কাশ্মীর আর কান্ধারের এরিয়াতে। আচ্ছা, বেসিক্যালি সেই সময় প্রাকৃত ভাষাতে লেখা হতো সমস্ত কিছু, আর লিপি স্ক্রিপ্ট ছিল আলাদা আলাদা। মহারক্ষিতকে কোথায় পাঠান? মহারক্ষিতকে পাঠান ইউনান বা গ্রিকে পাঠান কাকে? মহারক্ষিতকে। মহাধর্মরক্ষিতকে কোথায় পাঠান? বেসিক্যালি এনাকে মহারাষ্ট্রে পাঠান। বারবার আরেকবার দেখে নাও। মহেন্দ্র সঙ্ঘমিত্রাকে কোথায় পাঠান? শ্রীলঙ্কাতে। মজ্ঝন্তিক কাশ্মীর আর কান্দারের এরিয়া। মহারক্ষিত ইউনানে বা গ্রিকে। মহাধর্মরক্ষিতকে মহারাষ্ট্রে। আচ্ছা, এছাড়া মহাদেবকে কোথায় পাঠান? মাইসুরে পাঠান। রক্ষিতকে কোথায় পাঠান? বনবাস। এটা ভুল আছে। রক্ষিতকে কোথায় পাঠান? কর্ণাটকে। মজ্ঝিমকে কোথায় পাঠান? হিমালয়ে। সোনার উত্তরাকে কোথায় পাঠান? পাঠান মায়ানমার বর্তমানে, মায়ানমার বর্তমানে হয়েছে। আগে নাম কি ছিল? আগে নাম ছিল বর্মা বা সুবর্ণভূমি নাম ছিল আগেকার দিনে। আচ্ছা, আমরা যে বলি দিল্লি মিরাট ইনস্ক্রিপশন, এই ইনস্ক্রিপশনটা সর্বপ্রথম কে খুঁজে বার করেন? বেসিক্যালি মিরাটে ছিল ইনস্ক্রিপশনটা, এটা দিল্লিতে নিয়ে আসা হয়, দিল্লিতে এটাকে আনা হয়। এই সম্রাট অশোকের টাইম পিরিয়ডে যে এই দিল্লি মিরাট এডিক্টটা বানান, এটা বেসিক্যালি বানানোর পর বেসিক্যালি খুঁজে পান কে? এতদিন পরে উৎখনন করার পর খুঁজে পেয়েছিলেন কে? টি প্যান্থেলার এটাকে খুঁজে বার করেছিলেন, এবং এটাকে 1750-এ খুঁজে বার করেছিলেন। তারপর কত বছর পরে দেখো এটাকে পড়তে পেরেছে, মানে অন্য ভাষাতে ছিল, অন্য ভাষাতে লেখার পরে বেসিক্যালি সেটাকে পড়ে উদ্ধার করতে টাইম লেগেছে এত বছর, বুঝতে পারছো? কে পড়েছে? জেমস প্রিন্সেপ এটাকে পড়েছে। টি প্যান্থেলার খুঁজে বার করেছে, আর জেমস প্রিন্সেপ এটাকে প্রথম পড়েন। টি প্যান্থেলার খুঁজে বার করে আর জেমস প্রিন্সেপ এটাকে পড়ে। টি প্যান্থেলার খোঁজেন, জেমস প্রিন্সেপ এটাকে পড়ে। পরীক্ষায় আসা কোশ্চেন। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক বেসিক্যালি ব্রাহ্মণদের দিয়ে এই সমস্ত কিছু পড়ায়, মানে বেসিক্যালি যে ইনস্ক্রিপশনের মধ্যে লেখা আছে, ইনস্ক্রিপশনের মধ্যে এইগুলোর ব্যাপারে ফিরোজ শাহ তুগলক পরবর্তীকালে এটাকে ব্রাহ্মণদের দিয়ে পড়ায়, যে কী লেখা আছে এটা পড়ে বলো আমাকে, বুঝতে পারছো? আচ্ছা, চাপড় নামক লেখক কোথায় ছিল? এই তোমার বেসিক্যালি এর টাইম পিরিয়ডে ছিল, ফিরোজ শাহ তুগলকের টাইম পিরিয়ডে ছিল। লার্জেস্ট ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? সবথেকে বড় বড় ইনস্ক্রিপশন অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকের মধ্যে অবস্থিত। সমস্ত যে এতগুলো ইনস্ক্রিপশন প্রাকৃত ভাষায় লেখা হয়েছে, এবং 4টে ভাষাতে এটাকে কি করা হয়েছে? স্ক্রিপ্ট লেখা হয়েছে। 4টে ভাষাতে এটাকে লেখা হয়েছে। কী ভাষা? ব্রাহ্মণী, খরষ্টি, আরমেইক আর গ্রিক। এই 4টে স্ক্রিপ্টে এটাকে লেখা হয়েছে। ব্রাহ্মণী, খরষ্টি, আরমেইক, গ্রিক। সম্রাট অশোকের শিলালেখ বেসিক্যালি 3টে ভাগে বিভক্ত। একটা শিলালেখ, একটা স্তম্ভলেখ, একটা গুহালেখ। শিলালেখ, স্তম্ভলেখ, গুহালেখ। শিলালেখ টোটাল কটা আছে? 14খানা মেজর রক এডিক্ট আছে, মেজর।
সম্রাট অশোকের অভিলেখের ওপর ভিত্তি করে একটা বই লিখেছেন ডি.আর. ভান্ডারকর। ডি.আর. ভান্ডারকর নামের একজন দার্শনিক আছে। বেসিক্যালি ইনি কী করেছেন, ইনি সম্রাট অশোকের অতগুলো অভিলেখ আছে, তো অভিলেখের ওপর একটা বই লিখেছেন। আচ্ছা, যে ইনস্ক্রিপশানগুলোর কথা বলছিলাম, ফার্স্ট ইনস্ক্রিপশানে কী বলা আছে, জীব হত্যা বা পশুবলি থেকে দূরে থাকতে বলেছেন। জীব হত্যা, পশুবলি থেকে দূরে থাকতে বলেছেন। মানুষ আর পশুর জন্য হসপিটাল বানানোর কথা কোথায় বলেছেন, এখানে বলেছেন সেকেন্ড ইনস্ক্রিপশানে। এছাড়াও চোল, চের, পাণ্ড এই তিনটে রাজার ব্যাপারে কোথায় বলেছেন, এই সেকেন্ড ইনস্ক্রিপশানে। থার্ড ইনস্ক্রিপশানে কী বলা আছে, ব্রাহ্মণদের রেসপেক্ট করার কথা এখানে বলা আছে। তাছাড়া এখানে 5খানা পাপ থেকে দূরে থাকতে বলেছে। হিংস মানে তোমার বেশি বুঝতে পারছো। তাছাড়া বেসিক্যালি রেসপেক্ট করতে বলেছেন, সবাইকে রেসপেক্ট করতে বলেছে 4 নম্বর শিলালেখে। 5 নম্বর শিলালেখে কী বলেছেন, ধর্ম মহামাত্রতে লোক নিযুক্ত হচ্ছে সেটার ব্যাপারে বলা আছে 5 নম্বর শিলালেখে। 6 নম্বর শিলালেখে বলা আছে দক্ষ মানে তোমার সংগঠনের প্রয়োজন, একটা সংগঠনের প্রয়োজন, দক্ষ সংগঠন। আচ্ছা, 7 নম্বর শিলালেখে সব সম্প্রদায়ের প্রতি সৎ ভাবনা রাখার কথা বলেছেন। 8 নম্বর শিলালেখে বলেছেন ধর্মপ্রচারে যাচ্ছে সম্রাট অশোক, তার সহনশীলতার মানে তাদের সহনশীলতার ব্যাপারে সেখানে বর্ণনা করা আছে। আচ্ছা, 9 নম্বর শিলালেখে বেসিক্যালি কী করা আছে, কীভাবে সত্যতার মানে হনেস্ট মিটিংয়ের কথা বলা আছে। তাছাড়া এখানে অর্থহীন অনুষ্ঠানের কথা বলেছেন, অর্থহীন অনুষ্ঠান বন্ধ করতে হবে। 10 নম্বর শিলালেখ ধর্ম ফলো করার কথা তিনি বলেছেন, ধর্ম মহামাত্রার কথা মানে বলেছেন সেখানে। যুদ্ধের পরিবর্তে ধর্মের পথে তোমরা আসো, ধর্মকে এক্সপ্লেন করেছে 11 নম্বর শিলালেখে। ধর্মকে এক্সপ্লেন করেছে 12 নম্বর শিলালেখে। সব ধর্ম সমান, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন 12 নম্বর শিলালেখে। 13 নম্বর শিলালেখটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে বলা আছে। আর 14 নম্বর শিলালেখ ধর্মীয় জীবন কাটানোর অনুপ্রেরণার কথা এখানে বলেছেন। পশুবলি থেকে দূরে থাকতে বলেছেন। পশুবলির টাইম পিরিয়ড বেসিক্যালি যদি দেখো, ব্রাহ্মণদের টাইম পিরিয়ডে ওই সময় পশুবলি মানে অনেক কর্মকাণ্ড চলে এসেছিলো। এই সময় বেসিক্যালি সম্রাট অশোককে মানে বেসিক্যালি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বলা হয়, যার কারণে এখানে বলা হয় কর্মকাণ্ড নেই, এখানে গেলে মুক্তি পাবে, মুক্তির পথ বুঝতে পারছো, প্রভাবিত করেছিল, যার কারণে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আচ্ছা, এছাড়া যদি দেখো পরীক্ষায় আসা কোশ্চেন, শাহবাজগড়ি আর মানসেইরা, এটা বেসিক্যালি কোন লিপিতে লেখা হয়েছে, খরষ্টি লিপিতে লেখা হয়েছে। তক্ষশিলার ইনস্ক্রিপশন কোন লিপিতে লেখা হয়েছে, এটা বেসিক্যালি আর্মেয়িক লিপিতে লেখা হয়েছে। লঘুমান ইনস্ক্রিপশন কী লিপিতে লেখা হয়েছে, লঘুমান হবে এটা। লঘুমান ইনস্ক্রিপশন কোন লিপিতে লেখা আছে, এটা আর্মেয়িক লিপিতে লেখা আছে। কান্দার ইনস্ক্রিপশন কী লিপিতে লেখা আছে, ইউনানি আর আর্মেয়িক লিপিতে লেখা আছে। কান্দার। আচ্ছা, সম্রাট অশোকের টাইম পিরিয়ডে অনেক ডিপার্টমেন্ট ছিল। সমস্ত ডিপার্টমেন্ট যদি দেখো, এই সময় অফিসারদের কী বলা হতো, অফিসারদের বলা হতো তীর্থ বা মহামাত্র বলা হতো, মহামাত্র। যারা মানে গুপ্তচর ছিল তাদের কী বলা হতো, স্পাইম্যানদের কী বলা হতো, গুরুপুরুষ বলা হতো। এগ্রোনমি বেসিক্যালি কী ছিল, রোড কনস্ট্রাকশনের ডিপার্টমেন্ট ছিল। এগ্রোনমি মানে ভাববে যে চাষবাসের দিক, চাষবাস কিন্তু নয়, এটা বেসিক্যালি রোড কনস্ট্রাকশনের জন্য এগ্রোনমি ডিপার্টমেন্ট ছিল, এগ্রোনমি। আচ্ছা, সম্রাট অশোক বেসিক্যালি ক্যাপিটাল কোথায় রাখেন, পাটলিপুত্র ক্যাপিটাল রাখেন। আচ্ছা, এই টাইম পিরিয়ডে কিছু কিছু স্টেট ছিল, তাদের রাজ্যগুলো মানে রাজধানীগুলো দেখে নেব। কলিঙ্গ রাজধানী কোথায় ছিল, তোসলি। কলিঙ্গ রাজধানী কোথায় ছিল, তোসলি। অবন্তী রাজধানী ছিল উজ্জেন। রাজধানী কোথায় ছিল, উজ্জেন। উত্তরাপদের রাজধানী তক্ষশিলা। দক্ষিণাপদের রাজধানী কোথায় ছিল, সুবর্ণগিরি। মধ্যক্ষেত্রের রাজধানী ছিল পাটলিপুত্র, আর এখানেই রাজা থাকতো। আর স্টেটের হেডদের কী বলা হতো, বলা হতো কুমার। প্রত্যেকটা স্টেট থাকতো, স্টেট সেন্ট্রালাইজ সিস্টেম। স্টেটের হেডদের কী বলা হতো, কুমারের আন্ডারে চলে আসছিল বিষয় বা জেলা। তার মানে তোমরা বুঝতে পারছো, জেলার আন্ডারে অনেক গ্রাম চলে আসছে, ব্লক, বুঝতে পারছো, সমস্ত কিছু মানে ওপর থেকে ভাগ হয়ে এসছে। আচ্ছা, এই সম্রাট অশোকের টাইম পিরিয়ডে বেসিক্যালি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়। যদি বলা হয় প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কার সাথে হয়েছিল, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল মহাকর্ষবের টাইম পিরিয়ডে। মহাকর্ষব বেসিক্যালি সেই সময় প্রেসিডেন্ট ছিল, সভাপতিত্ব করেছিল মহাকর্ষব। রাজগৃহতে হয়েছিল, আজাদ শত্রুর টাইম পিরিয়ডে হয়েছিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, বৈশালীতে হয়েছিল। সব কবির এই সময় প্রেসিডেন্ট ছিল। কালো অশোক এই সময় রাজা ছিল।
থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়? এই সম্রাট অশোকের টাইম পিরিয়ডে হয়। এই সময় বেসিক্যালি প্রেসিডেন্ট কে হয়? মোগলিপুত্র তিতাস বা মোগলিপুত্তিস। কিছু কিছু জায়গায় মোগলিপুত্তিস আছে, কিছু কিছু জায়গায় মোগলিপুত্র তিতাস আছে। বেসিক্যালি এই সময় মানে তোমার বেসিক্যালি প্রেসিডেন্ট ছিল মোগলিপুত্র তিতাস, আর পাটলিপুত্রে এটা ঘটে। পাটলিপুত্র ক্যাপিটাল ছিল সম্রাট অশোকের। সম্রাট অশোক বেসিক্যালি কী করেন? 4 বছর পরে সিংহাসনে বসেন। তার ভাই সুসিমকে হারাতে হারাতে 4 বছর লেগে যায়, সিংহাসনে বসেন। তার 8 বছর পর বেসিক্যালি কলিঙ্গ যুদ্ধ করে। তার 10 বছর পর কী করেন? বুদ্ধগয়া যান। তার 20 বছর পরে কোথায় যান? নেপাল যান। ধম্মনীতির মধ্যে কি বলা আছে? সাধু কথা বলা আছে, সাধু কথা বলতে হবে। হনেস্ট মিটিংয়ের কথা বলা আছে, কল্যাণের কথা বলা আছে, সুইডনেস, কাইন্ডনেস, মার্সিফুল, নৈতিক কথা, সামাজিক কথা, সোশ্যাল, এথিক্যাল, এই সমস্ত কিছুর ব্যাপারে এখানে বলা আছে, যার কারণে সম্রাট অশোক এটাকে গ্রহণ করে। এছাড়াও কিছু কিছু পিলার ইনস্ক্রিপশন আছে। পিলার ইনস্ক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট যদি দেখো পিলার ইনস্ক্রিপশন। আচ্ছা, গিরনার অভিলেখ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গিরনার অভিলেখ মানে তোমার জুনাগড়ে অবস্থিত, গুজরাটের গিরনার। আচ্ছা, শাহবাজগড়ি ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? শাহবাজগড়ি পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত। মানসাইরা ইনস্ক্রিপশন পাকিস্তানের হাজারাতে অবস্থিত। সোপারা ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের থানে। কালসি কোথায় অবস্থিত? দেরাদুন। কালসি দেরাদুনে অবস্থিত। জোকার ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। ধলি ইনস্ক্রিপশন পুরীতে, উড়িষ্যাতে। আচ্ছা, বেসিক্যালি এই ইনস্ক্রিপশনগুলো কে খুঁজে বার করেন সেগুলোর ব্যাপারে ডিটেলসে বলা আছে। এই দেখো, কার্নাল স্টার খুঁজে বার করেন বেসিক্যালি গিরনার ইনস্ক্রিপশন। তারপর জেনারেল কোড খুঁজে বার করেন শাহবাজগড়ি। কালিঙ্গম বেসিক্যালি খুঁজে বার করেন কে? মানসাইরা ইনস্ক্রিপশন। অনুঘোষ খুঁজে বার করেন কালসি। আচ্ছা, জোগার ইনস্ক্রিপশন খুঁজে বার করেন বাল্টর আর ইলিয়ট। কিটো খুঁজে বার করেন ধলি ইনস্ক্রিপশন। কোথায় অবস্থিত সেটা মনে রাখলে এনাফ। গিরনার ইনস্ক্রিপশন গুজরাট, শাহবাজগড়ি পাকিস্তান, মনসেইরা পাকিস্তান, সোপারা মহারাষ্ট্র, কালসি দেরাদুন, জোগার উড়িষ্যা, ধলি পুরী উড়িষ্যা। দিল্লি মিরাট স্তম্ভলেখ, এটা মিরাট থেকে দিল্লিতে আনা হয়েছে। যদি বলা হয় কে এনেছে, এটা এনেছিল ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক বেসিক্যালি তার সবার সৌন্দর্যতা বাড়ানোর জন্য বেসিক্যালি এনেছিল। সবার সৌন্দর্যতা বাড়ানোর জন্য ফিরোজ শাহ তুগলক কী করেছিল? এই সম্রাট অশোকের মিরাটের যে স্তম্ভলেখটা ছিল এটা দিল্লিতে এনেছিল। আচ্ছা, তাছাড়া টোপরাতে একটা ইনস্ক্রিপশন ছিল, সেটাও দিল্লিতে এনেছিল। তার সবার সৌন্দর্যতা বাড়ানোর জন্য, সবার শোভা বাড়ানোর জন্য। আচ্ছা, যাই হোক, বেসিক্যালি যদি বলা হয় দিল্লি মিরাট ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? মিরাটে ছিল, বর্তমানে কোথায় আনা হয়েছে? দিল্লিতে আনা হয়েছে। দিল্লি টোপরা ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? বর্তমানে এটা দিল্লিতে আনা হয়েছে। কে এনেছে? ফিরোজ শাহ তুগলক। এগুলো সব কিন্তু সম্রাট অশোক বানিয়েছে। বলছে যে এত সুন্দর অভিলেখ, এত সুন্দর ইনস্ক্রিপশন, আমার ওখানে আমার আমার সবার শোভা বাড়াবে, যার কারণে নিয়ে এসছে। লোরিয়া নন্দন ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? বিহারের চম্পারণে অবস্থিত। রামপুরবা ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? বিহারের চম্পারণে অবস্থিত। প্রয়াগ ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? এটা তোমার বেসিক্যালি কোসাম্বিতে ছিল, এটা এলাহাবাদে অবস্থিত এখন বর্তমানে। প্রয়াগ ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? এলাহাবাদে অবস্থিত। এলাহাবাদ। এটা কোথায় ছিল? কোসাম্বিতে ছিল। জাহাঙ্গীর এটাকে ট্রান্সফার করে নিয়ে চলে এসছে। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা দেখি অশোক স্তম্ভ আমরা দেখি আমাদের ভারতীয় তোমার জাতীয় চিহ্ন, রাজকীয় চিহ্ন কি? অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভটা কে বানিয়েছে? সম্রাট অশোক বানিয়েছে। আর এটাকে তোমার ভারতীয় রাজকীয় চিহ্ন হিসেবে কত সালে নেওয়া হয়েছে? 1950 26শে জানুয়ারি এটাকে কী করা হয়েছে? রাজকীয় চিহ্ন হিসেবে মান্যতা দেওয়া হয়েছে, তাই তো?
সাঁচির যে পিলার ইনস্ক্রিপশন আছে এটা কোথায় অবস্থিত? সাঁচির পিলার ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? এটা বেসিক্যালি রায়সেন ডিস্ট্রিক্টে অবস্থিত, মধ্যপ্রদেশে। সারনাথের যে অশোক স্তম্ভ, এটাকে কে খুঁজে বার করেন? আর.এল. স্টাইন এটাকে খুঁজে বার করেন। আচ্ছা, যদি বলা হয় এর মধ্যে কতগুলো জন্তু আছে, কতগুলো অ্যানিমেলের চিহ্ন আছে, এর মধ্যে টোটাল 8খানা জন্তু আছে, 8খানা অ্যানিমেলের গল্প আছে। এর মধ্যে 5খানা সিংহ। যদি দেখো চারদিকে ওপরের যে অশোক স্তম্ভ, ওপরের চারদিকে ওপরে এই চারটে কী আছে? এই চারটে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি মানে তোমার সিংহ। লায়নের 4টে লায়ন আছে। তাছাড়া এখানে নিচের দিকে যে যদি দেখো এইখানে যে ঘোরাঘুরি করছে, এইখানে যে নিচের দিকে যে টোটাল 4খানা জন্তুর কথা লেখা আছে। 4খানা জন্তু মানে দৌড়াচ্ছে। 4খানা জন্তু কে হয়ে যাচ্ছে? একটা সিংহ, একটা ষাঁড়, একটা হাতি, একটা ঘোড়া এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? আর এই ঘুরে ঘুরে বেড়ানোটাকে কি বলা হয়? ভারতের দ্বীপকাল বলা হয়। ভারতের দিকপাল বলা হয়। ভারতের দিকপাল কাকে বলা হয়? এই যে 4টে ঘোড়া মানে 4টে জন্তু ঘুরে বেড়াচ্ছে, এটাকে কি বলা হয়? ভারতের দিকপাল। আচ্ছা, এর মধ্যে টোটাল কতগুলো সিংহ আছে? 5টা সিংহ আছে। টোটাল 8খানা জন্তুর কথা এখানে বলা আছে, 8খানা অ্যানিমেল আছে। ভারতের দিকপাল, ওটাকে অশোক স্তম্ভের নিচেরটাকে বলে। আচ্ছা, এছাড়াও সম্রাট অশোকের কিছু লঘু শিলালেখ আছে। লঘু শিলালেখের মধ্যে কি পড়ে যাচ্ছে? ভাব্রু ইনস্ক্রিপশন। লঘু শিলালেখের মধ্যে পড়ে যাচ্ছে কি মানে তোমার বেসিক্যালি কোথায় অবস্থিত? ভাব্রু ইনস্ক্রিপশন। ভাব্রু কোথায় অবস্থিত? এটা জয়পুরে অবস্থিত। সম্রাট অশোকের নাম প্রিয়দর্শী পাওয়া গেছে। তাছাড়া তোমার বেসিক্যালি বুঝতে পারছো এখানে বেসিক্যালি মানে যদি দেখো ত্রিরত্ন বলা হয়েছে, ত্রিরত্নের কথা বলেছেন সম্রাট অশোক, ত্রিরত্নের কথা বলেছেন, বুদ্ধ, ধম্ম আর সঙ্ঘ, ত্রিরত্নের কথা এখানে সম্রাট অশোক বলেছেন ভাব্রু ইনস্ক্রিপশনে। এছাড়া মস্কি ইনস্ক্রিপশন বেসিক্যালি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। মস্কি ইনস্ক্রিপশন কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কে খুঁজে বার করেন? এটাকে বাইডেন খুঁজে বার করেন। আচ্ছা, ব্রহ্মাগিরি বেসিক্যালি এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তোমার বেসিক্যালি চিত্তদুর্গ। ওটা মনে রাখার দরকার নেই, কর্ণাটক মনে রাখবে। ব্রহ্মাগিরি কোথায় অবস্থিত? ব্রহ্মাগিরি হিলস, কর্ণাটক মনে রাখবে, এটা মনে থাকবে হয়তো। আচ্ছা, উদয়গোলাম কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, একটা জিনিস দেখো ভালো করে, মস্কি, গুর্জরা, নৈতুর, উদয়গোলাম, এই 4টে জায়গায় কিন্তু সম্রাট অশোকের নাম অশোক পাওয়া গেছে। এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, সম্রাট অশোকের নাম অশোক পাওয়া গেছে এই 4টে জায়গায়। মস্কি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, উদয়গোলাম কর্ণাটকে অবস্থিত, নৈতুর কর্ণাটকে অবস্থিত, গুর্জরা শুধুমাত্র মধ্যপ্রদেশে অবস্থিত। কোসাম্বির যে ইনস্ক্রিপশন, সেটা কি মানে ইনস্ক্রিপশন? এটা রানীর অভিলেখ নামে পরিচিত, বুঝতে পারছো? রানী কারিবাকির নামে লেখা আছে, এখানে মানে বর্ণনা দেওয়া আছে কোসাম্বি ইনস্ক্রিপশন। আচ্ছা, রুমবান্ধা ইনস্ক্রিপশনের মধ্যে কী করা আছে? এটা নেপালে অবস্থিত। এখানে গৌতম বুদ্ধের জন্মস্থানের কারণে এখানে ট্যাক্স কমানো হয়েছিল, 8 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, ভরতস্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, ধর্মরাজিকা স্তূপ কোথায় অবস্থিত? সারনাথে অবস্থিত। সম্রাট অশোকের যে কেভ ইনস্ক্রিপশন ছিল, গুহা লেখ ছিল, সেগুলো বেসিক্যালি প্রাকৃত ভাষাতে লেখা হয়েছিল। এর স্ক্রিপ্টগুলো কী ছিল? ব্রাহ্মণী মনে রাখবে, ব্রাহ্মণী স্ক্রিপ্টে লেখা হয়েছিল। সব তো প্রাকৃত ভাষাতে, এটা মনে রাখবে, কিন্তু স্ক্রিপ্ট কী ছিল? ব্রাহ্মণী। আচ্ছা, এছাড়া বরাবরের গুহাতেও পাওয়া গেছে সম্রাট অশোকের কিছু ইনস্ক্রিপশন। বরাবরের গুহাতে বেশিরভাগ বেশি ইনস্ক্রিপশন পাওয়া গেছে বরাবরের গুহার দিকে। আচ্ছা, বরাবরের গুহা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত, গয়াতে অবস্থিত। এটা সবথেকে ওল্ডেস্ট বলে মনে করা হয়। আচ্ছা, এছাড়াও বেসিক্যালি অনেক জায়গায় পাওয়া গেছে, সুদামা, কর্ণ, বিশ্বঝোপড়ি, এই সব জায়গায়ও ইনস্ক্রিপশন পাওয়া গেছে, থার্ড ইনস্ক্রিপশনটা। আচ্ছা, উত্তরাধিকারে বেসিক্যালি দশরথ হয়েছে, সেটার ব্যাপারেও বর্ণনা করা আছে।
সম্রাট অশোকের উত্তরাধিকারী কে হয়? দশরথ। সম্রাট অশোকের উত্তরাধিকারী কে ছিল? দশরথ। সম্রাট অশোকের উত্তরাধিকারী দশরথ বেসিক্যালি নাগার্জুন গুহাতে মানে 3টে গুহা বানায়। নাগার্জুন গুহাতে 3খানা গুহা বানায়। নাগার্জুন গুহার মাঝখানে আরও 3খানা মানে গুহা করে বিভিন্ন রকমের ইনস্ক্রিপশন বানায় দশরথ। 1 নম্বর শিলালেখ কে বানায়? পরীক্ষায় আসা কোশ্চেন, এটা দশরথ বানিয়েছিল। 1 নম্বর শিলালেখ কে বানায়? দশরথ। আচ্ছা, চেপ্ট হয়ে যাচ্ছে কি? পূজাস্থল। চেপ্ট হয়ে যাচ্ছে পূজাস্থল। আর বিয়ার হয়ে যাচ্ছে কি? আরামঘর। বিয়ার হয়ে যাচ্ছে আরামঘর। মৌর্যকালে যদি দেখা যায় কেন্দ্রীয় সিস্টেম ছিল, হেড কে ছিল? রাজা। তার আন্ডারে কে ছিল? প্রান্ত। প্রান্তের মানে প্রান্তের হেড কে ছিল? গভর্নর। প্রান্তের হেড ছিল গভর্নর। তার আন্ডারে ছিল, প্রান্তের আন্ডারে ছিল মণ্ডল। মণ্ডলের মানে বেসিক্যালি হেড কে ছিল? প্রাদেশিক বা মহামাত্য বলা হতো, প্রাদেশিক। তার আন্ডারে কি পড়তো? তার আন্ডারে পড়তো বিষয় বা আহার পড়তো। বেসিক্যালি এই সময় এটা মানে বিষয় বা আহার ছিল কি? একটা জেলা ছিল এই সময়। মানে বুঝতে পারছো, এই এদের হেডকে কি বলা হতো? বিষয়পতি বলা হতো। আচ্ছা, স্থানীয় বলা হতো কাদের? 800 গ্রামের গ্রুপকে কি বলা হতো? স্থানীয়। 800 গ্রামের গ্রুপকে কি বলা হতো? স্থানীয়। 400 গ্রামের গ্রুপকে কি বলা হতো? দ্রোণমুখ বলা হতো 400 গ্রামের সমূহকে। খারবেটিক বলা হয় 200 গ্রামের সমূহকে। 200 গ্রামের সমূহকে কি বলা হয়? খারবেটিক। আচ্ছা, অসংগ্রহ হয়ে যাচ্ছে 10টা গ্রামকে বলা হয়তো অসংগ্রহণ। আচ্ছা, গ্রামের হেডকে কি বলা হতো? গ্রামিণী। গ্রামের হেডকে কি বলা হতো? গ্রামিণী। মেগাস্থেনিস। যদি দেখো মেগাস্থেনিস রাজার মানে সুরক্ষার জন্য বেসিক্যালি মানে মেগাস্থেনিস যখন ভারতে এসেছিল তিনি তখন দেখেছিলেন যে রাজার সুরক্ষার জন্য কিছু কিছু মহিলা আছে, তাদের আঙুলের নখে নখে বিষ থাকতো। রাজা মানে যদি ইশারা করে দেয় যে একে টপকে দাও, একে টপকে দেবে। মানে মেগাস্থেনিস এটার ব্যাপারে ডিটেলসে লিখেছেন, যে বিষকন্যার ব্যাপারে ডিটেলসে ইনি লিখেছেন। মেগাস্থেনিস বিষকন্যার ব্যাপারে ডিটেলসে লিখেছেন। আচ্ছা, বিষকন্যা কী করতো? রাজার সুরক্ষার জন্য বিষকন্যা থাকতো, রাজা যাকে বলবে তাকে টপকে দিত। শেষ, মিনিটের মধ্যেই শেষ। আচ্ছা, রাজার আন্ডারে কী ছিল? মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের মধ্যে টোটাল 4টে সদস্য ছিল। 4টে সদস্যের মধ্যে কে কে পড়তো? প্রাইম মিনিস্টার, যুবরাজ, সেনাপতি আর পুরোহিত। 4 জন পড়তো। মহামাত্য বা তীর্থ বলা হতো অধিকারীদের। আচ্ছা, কৌটিল্য বলেন টোটাল 18খানা তীর্থ ছিল। 18খানা টোটাল তীর্থ ছিল। প্রাইম মিনিস্টার আর পুরোহিত বেসিক্যালি প্রমুখ ছিল। প্রাইম মিনিস্টার আর মানে পুরোহিত ছিল প্রমুখ। সবসময় এরা দান মানে কি কোথায় দান দিচ্ছে সেটাগুলোর ব্যাপারে ডিটেলসে দেখতো। যুবরাজ ছিল কি? উত্তরাধিকারী। মানে তোমার বুঝতে পারছো, ছেলে কী হবে? যুবরাজ কী হবে? পরবর্তী উত্তরাধিকারী হবে। সেনাপতি কে ছিল? সেনার হেড ছিল। আর্মি হেডকে কী বলা হতো? সেনাপতি। সন্নিধাতা কাকে বলা হতো? কোষ অধ্যক্ষকে কী বলা হতো? সন্নিধাতা। কোষের যে হেড ছিল ডিপার্টমেন্টে তাকে কী বলা হতো? সন্নিধাতা বলা হতো। কোষের হেডকে কী বলা হতো? সন্নিধাতা। দণ্ডপাল বলা হতো কাকে? দণ্ডপাল বলা হতো যে ন্যায়ালয়ের হেড বা পুলিশ, সেগুলো হয়ে যাচ্ছে কে? দণ্ডপাল। অন্তপাল হয়ে যাচ্ছে সীমা সুরক্ষার হেড। সীমা সুরক্ষার জন্য অন্তপালকে নিয়োগ করা হয়েছিল। আচ্ছা, আর্টবিক কাকে হয়ে যাচ্ছে? আর্টবিক হয়ে যাচ্ছে বেসিক্যালি বন দপ্তরের হেডকে কী বলা হতো? আর্টবিক। পূজা অধ্যক্ষ বলা হতো রক্ষক। সুজা অধ্যক্ষ ছিল রক্ষক। অক্ষপট্টলিক বেসিক্যালি হয়ে যাচ্ছে মহালেখা পরিকর বা আমাদের এখনকার দিনের কন্ট্রোলার অডিটর জেনারেল কী হয়ে যাচ্ছে? মানে অক্ষপট্টলিক হয়ে যাচ্ছে কি বর্তমানের এখন কি কন্ট্রোলার অডিটর জেনারেল মহালেখা পরিকর। সীতা অধ্যক্ষ কাকে বলা হতো? ভূমি বা কৃষি অধ্যক্ষ, মানে বেসিক্যালি ভূমি বা কৃষি অধ্যক্ষকে কী বলা হতো? সীতা অধ্যক্ষ। পণ্য অধ্যক্ষ বেসিক্যালি ট্রেড অ্যাফেয়ার দেখতো। আকারা অধ্যক্ষ বেসিক্যালি মাইন্সের হেড ছিল। মাইন্স মানে কি? সমস্ত কিছু কয়লা খনির ব্যাপারে।
লক্ষণা অধ্যক্ষ বেসিক্যালি কয়েনের ইস্যু করতো। লক্ষণা অধ্যক্ষ কী করতো? কয়েন ইস্যু করতো। সমাহর্তা কী করতো? ইনকাম ট্যাক্স মানে তোমার ট্যাক্স কন্ট্রোল করতো সমাহর্তা। গভর্নমেন্ট ল্যান্ডকে কী বলা হতো? সীতা বলা হতো। বস্ত্র নির্মাতা মানে বেসিক্যালি সূত্র অধ্যক্ষ বলা হতো, সূত্র অধ্যক্ষ। টোটাল 5খানা বেসিক্যালি তখনকার দিনে প্রান্ত ছিল। তাদের মধ্যে হেড কী হয়ে যাচ্ছে? উত্তরাপদের হেড হয়ে যাচ্ছে, মানে তোমার বেসিক্যালি ক্যাপিটাল যদি বলা হয়, উত্তরাপদের ক্যাপিটাল হয়ে যাচ্ছে কি তক্ষশিলা। দক্ষিণাপদের হেড মানে ক্যাপিটাল হয়ে যাচ্ছে কি সুবর্ণগিরি। অবন্তী রাষ্ট্রের ক্যাপিটাল উজ্জৈন। আচ্ছা, প্রাচীর হয়ে যাচ্ছে কি পাটলিপুত্র, মানে এটা হেড মিডিলের মধ্যে পড়ে যাচ্ছে, মধ্য রাজ্যের মধ্যে পড়ে যাচ্ছে। কলিঙ্গ হয়ে যাচ্ছে কি তোসলি। কলিঙ্গর ক্যাপিটাল কী ছিল? তোসলি। লাস্ট মৌর্য রাজা কে ছিল? লাস্ট মৌর্য রাজা যদি দেখো, সে হয়ে যাচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথকে কে পরাজিত করে? তার সেনাপতি তাকে পরাজিত করে। পুষ্যমিত্র শুঙ্গ বেসিক্যালি কী করেন? শুঙ্গ ডাইনাস্টির স্থাপন করেন। পুষ্যমিত্র শুঙ্গ কী করেন? শুঙ্গ ডাইনাস্টি স্থাপন করেন। 185 বিফোর ক্রাইস্টে শুঙ্গ ডাইনাস্টি স্থাপন করে। বৃহদ্রথকে হত্যা করে দেন এবং ইনি ক্যাপিটাল কোথায় রাখেন? শুঙ্গ ডাইনাস্টি স্থাপন করার পর ক্যাপিটাল কোথায় রাখেন? পাটলিপুত্র ক্যাপিটাল রাখেন। বেসিক্যালি যদি দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে কী হয়? বিন্দুসার, তার পরবর্তী রাজা হয়। তারপরে কী হয়? সম্রাট অশোকের ছেলে কী হয়? দশরথ, মানে কী হয়? দশরথের পরে কী হয়? কুণালের পরে সম্প্রীতি। এগুলো মনে রাখার দরকার নেই, প্রথমটা শেষটা মনে রাখলেই এনাফ। আর শ্রেষ্ঠ সম্রাটের কথা মানে কিছু ব্যাপারে জেনে রাখলে হয়ে যাবে। শেষ রাজা কী হয়ে যাচ্ছে? বৃহদ্রথকে কে হত্যা করেন? তার সেনাপতি তাকে হত্যা করেন। তার সেনাপতির নাম কী ছিল? পুষ্যমিত্র শুং শেষ করার পর বেসিক্যালি কী করে? এখানে শুং ডাইনাস্টি স্থাপন করেন, শুং ডাইনাস্টি। মৌর্য সমাজের টাইম পিরিয়ডের সোশ্যাল স্ট্রাকচার কেমন ছিল? সোশ্যাল স্ট্রাকচার যদি দেখো, বর্ণ ব্যবস্থা মানে তোমার বাই বর্ণ হিসেবে ছিল। জন্ম কীভাবে, যে মানে রাজার ছেলে রাজা হতো, এরকম ব্যাপার ছিল তখনকার দিনে। আচ্ছা, সেই সময় দাস ছিল কারা? দাস বলা হতো কৃষিকাজে যারা নিপুণ তাদের কী বলা হতো? তাদের কী করা হতো? দাস বলা হতো। এখানেও 4টে ভাগে বিভক্ত করা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আচ্ছা, এই মৌর্য বংশের টাইম পিরিয়ডে বেসিক্যালি দুরকম বিবাহ হতো। এক হয়ে যাচ্ছে অনুলোম বিবাহ, একটা প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহের মধ্যে উচ্চবর্ণের পুরুষ আর নিম্নবর্ণের মহিলা, আর প্রতিলোম বিবাহের মধ্যে পড়ে যাচ্ছে কি নিম্নবর্ণের পুরুষ আর উচ্চবর্ণের মহিলা। আচ্ছা, এই টাইম পিরিয়ডে কিন্তু নিয়োগ সিস্টেম ছিল। বর মরে গেলে দেওরের সাথে বিয়ে করা হতো, এই মানে বুঝতে পারছো নিয়োগ সিস্টেম তখনকার দিনে ছিল। আচ্ছা, তাছাড়া ওম্যান যে মহিলারা ছিল, মহিলাদের কি বলা হতো? বিষকন্যা বলা হতো। কিছু কিছু মহিলা ছিল রাজার দরবারে বিষকন্যা, রাজার ইশারায় যে কাউকে টপকে দিতে পারে, শেষ করে দেবে, এরা হয়ে যাচ্ছে বিষকন্যা। এটার ব্যাপারে কে যে বলেছেন? বেসিক্যালি মেগাস্থিনিস এর ব্যাপারে ডিটেলসে বলেছেন। আচ্ছা, তাছাড়াও অনিষ্কা সিনি কী হয়ে যাচ্ছে? এরা ঘর থেকে বেরোতো না, এই মহিলারা ঘর থেকে বেরোতো না। অনিষ্কা সিনি হয়ে যাচ্ছে, এরা মহিলারা কী করতো? এরা ঘর থেকে বের হতো না। রূপজীবীরা কী করতো? এরা মানে বেসিক্যালি রূপসী ছিল, রূপজীবী। আর কিছু কিছু মহিলা ছিল যারা গণিকা ছিল। এই সময় ইকোনমিক্যাল যদি দেখো, মানে ভালো রকমের কী কী ধরনের মানে ইকোনমিক্যাল অ্যাফেয়ার যদি দেখো, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছিল, ইরিগেশনের ডিপার্টমেন্ট ছিল। এই সময় ইরিগেশনের জন্য বেসিক্যালি এখানে সুদর্শন লেক নির্মাণ করেছিল এই টাইম পিরিয়ডে। নিশক বলা হতো কাদের? সোনাকে নিশক বলা হতো। কটসাপন বেসিক্যালি সিলভারের কয়েনকে কটসাপন বলা হতো তখনকার দিনে। সিলভারের কয়েনকে কী বলা হতো? কটসাপন। পরীক্ষায় আসতে পারে। কটসাপন 1000 কটসাপন দিয়ে কিনেছিল। কটসাপন কি? সিলভারের কয়েন। আচ্ছা, কাকর্ণি ছিল কপারের কয়েন। সিম্বল কী ছিল? ময়ূর বলেছি। পালি ভাষাতে বেসিক্যালি ছিল, প্রাকৃত ভাষা ছিল, পালি ভাষাতেও চলেছিল এই টাইম পিরিয়ডে। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কি শুং ডাইনাস্টি সম্বন্ধে ডিটেলসে দেখব। আজকে এতদূর পর্যন্তই।